জান, একটু কাছে আসো না, তোমাকে একটু কিস করি, একটু আদর করব। আসো না কাছে। মানে? বাসর ঘরে কোনো কথা শুনবো না জান। বাসের ঘরে নিজের এইমাত্র বিয়ে করা বউকে নির্লজ্জের মতো এইরকম চুমু খেতে দেখে খুবই রেগে গেল আকাশ। এরূপ কাণ্ডে হতবাক সে। মাথায় কিছুই তার ঢুকলো না। সজোরে কষিয়ে একটা থাপ্পড় মারে তার সদ্য বিয়ে করা বউ আরোহী রহমান আখির গালে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে আখি। এ কি, আপনি মারলেন কেন? একদম চুপ বেয়াদব মেয়ে। আর একটা কথা বললে সোজা লকআপে পুরে দিয়ে আসবো বলে দিলাম। যা, আমি কি করলাম? বাসর ঘরে বরকে আদর করব না? আর একটাও কথা না, বেয়াদব মেয়ে। কথাটা বলেই আকাশ হনহন করে কাবার থেকে শাটার ট্রাউজার নিয়ে চলে গেল সোজা ওয়াশরুমে। আঁকি আবার আয়েশ করে বসলো বেডে। আর একটা ডেভিল হাসি দিল আর মনে মনে বলল, মিস্টার আকাশ বাবু, আপনাকে তো আমাকে টাচ করতেই হবে। আকাশ এবার বাথরুম থেকে বেরোলো। আঁকির সামনে এসে রাগান্বিত কণ্ঠে আঁকিকে বলল, সরে যাও, আমি ঘুমাবো। আমার খুব ঘুম পেয়েছে। কথাটা বলেই আকাশ ঘাটে দুম করে শুয়ে পড়ল আর আঁকি আকাশের উপর ঝাঁপিয়ে পড়ল। আকাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আকাশ এবার রাগ সামলাতে না পেরে উঠে গিয়ে আঁকিকে খাটের সঙ্গে চেপে ধরে আঁখির গলায় একটা বড় কামড় দিয়ে বসলো। ছাড়ুন। ডেভিল হাসিতে শুয়ে পড়ল আকাশ। সকালে আঁকি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে কিনা আকাশ বাচ্চা ছেলের মতো বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে। আখির মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপলো। আকাশকে এত স্নিগ্ধভাবে ঘুমাতে দেখে শান্তি পেল না আখি। সে তার লম্বা সিল্কি ভেজা চুল নিয়ে একটু উঁচু করে আকাশের সামনে ধরল। টপ টপ করে একটু একটু জল পড়তে লাগলো আকাশের মুখে। বেশ বিরক্ত হয়ে আকাশ বিছানায় উঠে বসলো। বসে রাগান্বিত কণ্ঠে আকিকে কটাক্ষ করে বলতে শুরু করে, এই মেয়ে, এভাবে সকালে আমাকে বিরক্ত কেন করছো? এই মেয়ে মেয়ে কাকে বলছেন? আমি আপনার বউ। আমি তো পাবনা থেকে বেরিয়ে আসা পাগল, তাই তো পিচি মেয়েকে বিয়ে করেছে। বিরক্ত ভঙ্গিতে মাথা চুলকাতে চুলকাতে বলল কথাটা আকাশ একটু নিম্ন স্বরে। এই, কি বললেন আপনি? আমি পিচ্ছি? আমি পিচ্ছি হলে আপনি কি জলহস্তি? দাঁড়াও, যাচ্ছি। আকাশ চেনে বিছানা ছেড়ে উঠতে যাবে, আখি দৌড়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আখি দৌড়ে নিচে চলে গেল। এত সকালেও কাউকে নিচে দেখতে পেল না। ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগলো আখি। কত বড় বাড়ি, কি সুন্দর, পুরো সিনেমার মতো। আমি তো জীবনেও এত বড় বাড়ি দেখিনি। আমাদের বাড়িটা তো এর থেকে এত বড় না। চারদিকটা একটু ঘুরে দেখি তো, এটাও কত সুন্দর। আখি এদিক সেদিক ভালো করে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিল, কিন্তু কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খেলো আখি। ও, কি পিছন ঘুরে নিজের সামনে অল্প বয়সী মহিলাকে দেখে চমকে উঠল। মহিলাটি হাসি উজ্জ্বল মুখ করে তাকিয়ে আছে আখির দিকে। উনি আখিকে বললেন যে, আপনি? আমি আকাশের মা। ওয়ালাইকুম আসসালাম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আখি, তুমি এত সকালে এখানে কি করছো? আসলে আম্মু, সকালে ওঠা আমার অভ্যাস। আসো আখি। কথাটা বলেই আকিকে টেনে নিয়ে গেলেন ড্রয়িং রুমে মিসেস অনিমা। তারপর আকিকে সোফায় বসিয়ে বলতে শুরু করে, জানো আখি, তোমাকে দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। আমি আমার ছেলের জন্য এরকম একটা মিষ্টি বউ চেয়েছিলাম। কথা বলতে বলতে আখি মিসেস অনিমার দিকে একবার পরখ করে নিল। বেগুনি রঙের শাড়ি পরে মিসেস অনিমাকে মিষ্টি লাগছে। বড় বড় টানা টানা চোখে ঘন পাপড়ি, পাতলা চিকন ঠোঁট আর মাথায় কোকড়ানো চুল, কানে হালকা ইয়ারিং, মুখে বেশ গাম্ভীর্যতা স্পষ্ট। আকি এতক্ষণ মিসেস অনিমাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করছিল। তারপর নিম্ন স্বরে বলতে থাকলো, এই মহিলাকে দেখে বিশ্বাসই হয় না ইনি ওই জলহস্তিটার মা। আখি, কি ভাবছো? শুন আম্মু, আসলে আখি, তোমার সাথে আকাশের বিয়েটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। তোমার সাথে কথা বলার সুযোগও ঠিক পাইনি। আর তোমার মতামত থাক আম্মু, আমি নিজেই রাজি ছিলাম। আমি আকাশকে এই 2 বছরে অনেক মেয়ে দেখিয়েছি, কিন্তু সবাইকেও না করে দিয়েছে এক কথায়, যে ও এখন বিয়ে করবে না। ওকে কত করে বললাম, আরে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবার তো বিয়েটা করে নে।
কত করে বলেছি আমার একা একা বাসায় থাকতে ভালো লাগে না। আকাশের বাবা প্রায় ব্যবসার কাজে বাহিরে থাকেন, আমাকে বাড়িতে একাই থাকতে হয়, আর একটা গল্প করা সঙ্গীও আমি চাইছিলাম। আকাশ যখন নিজে এসে বলল যে ও তোমাকে বিয়ে করতে চায়, আমরা তো পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা বিয়েতে অনেকজনকে দাওয়াত দিতে চাইছিলাম, কিন্তু আকাশ না করে দিল। ও পারিবারিকভাবে বিয়েটা করতে চাইছিল, তাই আমরা ওর মত অনুসারে রাজি হয়ে গেলাম। আখি, তুমি বসো, আমি নাস্তা বানাই। সকাল 7:10 হয়ে গেল, কাজের বুয়াটা এখনো এলো না। আম্মু আমি হেল্প করব। না আখি, তুমি বসো। কথাটা বলে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন মিসেস অনিমা। তার পিছন পিছন আখিও গুটি গুটি পায়ে চলে গেল রান্নাঘরে। একটু একটু জানে আর কি রান্না আখি, তাই মিসেস অনিমাকে সাহায্য করতে লাগলো রান্নার কাজে। সবশেষে রান্না শেষ করে খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখছেন অনিমা। ইতিমধ্যে আকাশের বাবা উপস্থিত হলেন নাস্তার টেবিলে। আখি যাও, আকাশকে ডেকে নিয়ে আসো। জি আম্মু। কথাটা বলে আখি আকাশকে ডাকতে তার রুমে গেল। রুমে এসে দেখে আকাশকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে আখি বুঝতে পারল যে আকাশ হয়তো ওয়াশরুমে, আর খাটে তার ইউনিফর্ম রাখা আছে। আখি ইউনিফর্মটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের উপর ধরে দাঁড়ালো, বলল, আও, আমি যদি পুলিশ হতাম তাহলে এই জলহস্তিটাকে জেলে ঢুকিয়ে দিতাম। সব সময় বকা দেয়, বাসর রাতে আদরও করলো না। মাথায় সামান্য আঘাতে আখি চেঁচিয়ে উঠল। পিছন ঘুরে দেখে যে একটি গুদামদেহি শরীর নিয়ে ভেজা অবস্থায় কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। বুকের বাম পাশে একটা তিল আখি লক্ষ্য করলো। জলে বিন্দু বিন্দু ফোটায় যেন চকচক করছে। জেলতে স্পাইক করা চুলগুলো দিয়ে জল টপছে। আখি চিৎকারের কারণ আকাশ তার মাথায় টোকা মেরেছে। এই, আপনি মাথায় টোকা মারলেন কেন? তুমি আয়নার সামনে জোকারের মতো দাঁড়িয়ে আছো কেন? সামনে থেকে সরো, আমি রেডি হব। অফিসে যেতে হবে, অনেক কাজ। এই, আজ বাড়ি থাকুন না। পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরে কথাটা বলল আখি। কার সাথে থাকবো? এই পিচ্চিমের সাথে? আপনি কথায় কথায় আমাকে পিচ্ছি কেন বলেন? ছাড়ো, এর আমার থেকে দূরে সরো। সবসময় এভাবে জড়িয়ে ধরা আমি খুব একটা পছন্দ করি না। আকাশ রেডি হয়ে নিচে চলে এলো। পিছন পিছন আখিয়ে গেল। আকাশকে পুলিশের পোশাক পরে আসতে দেখে আকাশের বাবা সাদিক বলতে শুরু করলেন, কি ব্যাপার আকাশ, তুমি অফিস যাবে? জি আব্বু। আজ তো তোমাদের আখিদের বাসায় যেতে হবে। পারিবারিকভাবে বিয়ে হলেও নিয়ম অনুসারে তোমাদের আজ যেতে হবে। না আব্বু, আমার কাজ আছে অফিসে। নাস্তার টেবিলে বসতে বসতে কথাটা বলল আকাশ। কাজ আছে মানে? আজ কোথাও যাওয়া হবে না তোমার। নাস্তা করে রেডি হয়ে নাও। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, তোমার আজ অফিসে যাওয়া হবে না। আকাশের বাবা কথাটা আকাশকে ধমক দিয়ে বলেন। এদিকে আকাশকে ধমক দেওয়াতে আখি বেশ মজা পেয়েছে। মনে মনে তার লাড্ডু ফুটছে যে আব্বুর বাসায় যাবে, সাথে সাথে আকাশও যাবে। আকাশ তার বাবার ধমক খেয়ে চুপচাপ শান্তভাবে বসে নাস্তা করছে, কিন্তু আখি চুপ করে বসতে পারল না। সে অবিরত আকাশের পায়ে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। নাস্তার টেবিলে বসে আখি সুড়সুড়ি দিতে দিতে মিটি মিটি হাসছে, আর আকাশ রেগে তাকিয়ে আছে। এরপর আখি দুম করে আকাশের পায়ে মেরে দিল। মুখে খাবার থাকায় আকাশ করে উঠে দাঁড়িয়ে গেল। কি রে, কি হলো? উঠে দাঁড়িয়ে পড়লি যে? কিছু না আম্মু। তোর যে কি হয়? আকাশ আবার নিজের অবস্থানে ফিরে গেল, নিজের জায়গায় বসে পড়ল। ইতিমধ্যে আকাশদের বাড়িতে প্রবেশ করলো আখির বড় ভাই অয়ন। আখির বড় ভাইকে আসতে দেখে মিসেস অনিমা ব্যস্ত হয়ে পড়লেন অয়নকে বসবার জন্য। অয়ন ড্রয়িং রুমে বসতে দিয়ে মিসেস অনিমা চলে গেলেন অয়নের জন্য নাস্তার ব্যবস্থা করতে। ভাইয়াকে আসতে দেখে লাফিয়ে উঠল আখি। সে তড়িঘড়ি খেতে চলে গেল নিজের ভাইয়ের কাছে, গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো ভাইয়া? ভালো। তুই রেডি হয়ে নি আখি, যেতে হবে তো। ভাইয়া যাচ্ছি। আব্বুর বাসায় যাবার কথা ভেবে খুশিতে নাচতে নাচতে চলে গেল আখি রুমে সুন্দর করে রেডি হতে। নাস্তা শেষ করে আকাশ ভাইকে সালাম দিয়ে সেও চলে গেল রেডি হতে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আখি সাজিয়ে আর গুনগুন করছে, আর আকাশ রেডি হয়ে রুমের ছোট্ট ছোপায় বসে বসে মোবাইল টিপছে। আখি পরেছে নীল রঙের একটা সালোয়ার, হালকা মেকআপ, মুখে কানে ছোট্ট ইয়ারিং, হাতে স্টোনের ব্রেসলেট, বড় বড় মায়াবী চোখের নিচে কাজল।
গোলাপের পাপড়ির মতো ঠোঁটে দিল গাঢ় লাল রঙের লিপস্টিক। আকিকে এইরকম সাজে কোনো অপসরার থেকে কম লাগছে না। আকাশের সামনে দাঁড়িয়ে আকি হেসে বলতে লাগলো, এই যে মিস্টার, কেমন লাগছে আমাকে? আকাশ আবার মুখটা আখির দিকে ঘোরালো। নিজের চোখ ধাঁধিয়ে যাচ্ছে এরকম সাজে। আখিকে কোনো পরি থেকে কম তো লাগছে না। নিষ্পলক চোখে আখিকে দেখছে আকাশ। নিষ্পলক চেয়ে আখি দেখছে আকাশের দিকে। এবার আখি বলল, পুলিশ বাবু মাথা ঘুরছে। পরিস্থিতি বুঝতে পেরে আকাশ মাথাটা নামিয়ে নিল, আবার ফোন টেপায় মনোযোগ দিল। ওসব ছাড়ুন, আমাকে কেমন লাগছে? বাংলাদেশের বিখ্যাত ভুতুরে জায়গার যে একটি বড় শেওড়া গাছ আছে, সেই গাছে থাকা একটা একচোখো পিচ্চি পেতনি। এই কি বললেন? চোখ পাকিয়ে তাকালো আঁকি। কথাটা বলে শান্ত দৃষ্টিতে এবার উঠে দাঁড়ালো আকাশ নিচে যাওয়ার উদ্দেশ্যে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড ওয়াচ আর সানগ্লাসে পুরো হিরোর মতো লাগছে আমার জলহস্তি বরটাকে। কথাটা বলে আঁকিও আকাশের পিছন পিছন যেতে শুরু করলো। এই তো তোরা এসে গিয়েছিস, নে এবার যাবার জন্য বেরিয়ে পড়। জি আম্মু। বা আখি, তোকে তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আম্মু। আমি গাড়িতে গিয়ে বসছি আম্মু। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল আকাশ নিজের ড্রাইভিং সিটে বসলো। অন গাড়ি এনেছিল, তাই নিজের গাড়িতে গিয়ে বসলো। আসছি আম্মু। এই বলে আখি চলে গেল। ও গিয়ে বসলো গাড়িতে, আকাশের পাশের সিটে বসলো। আখির বসায় আকাশ এবার গাড়ি স্টার্ট দিল, অয়নও স্টার্ট দিল। তারপর দুজনেই রওনা দিল। গাড়ি চলছে নিজ গতিতে। গাড়ির কাঁচ খোলা, ঠান্ডা বাতাস গাড়িতে ঢুকছে গাড়ির ভিতরে। আখির কোমর পর্যন্ত ছড়ানো ছিলকি চুলগুলো বাতাসে দুলছে। আকাশ ড্রাইভিং করছে। আকাশ একটা হাঁচি দেয়। এই মেয়ে, নিজের চুল সামলাতে পারো না? বলে জোরে ধমক দিল আকাশ আখিকে। আখিও চুপচাপ চুলগুলো গুটিয়ে নিল। তারপর আকাশ আবার ড্রাইভ করতে শুরু করলো। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে আকাশ নামলো, তার সাথে আখিও। অয়ন গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে হাসি মুখে আখি আর আকাশকে নিজের পিছনে যেতে বলে। তারপর অয়ন কলিং বেল বাজালো। কলিং বেলের আওয়াজে মিসেস রুবিনা, আখির মা দরজা খুলেন। নিজের আম্মুকে দেখে আখি জড়িয়ে ধরল। আম্মু আরে এই পাগলি মেয়ে ছাড়, আয় ঘরে। আসো আকাশ। সবাই ভেতরে চলে গেল। আপু কেমন আছো? আমি তোমাকে এত মিস করছি। মামনি, তোমাকে আমিও অনেক মিস করেছি। আকাশ বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আম্মু। আমার এই পাগলিটা একটু দুষ্টু, কিন্তু মনটা অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে। মাথা খারাপ করে দিচ্ছে আমার। একটু নিচু স্বরে বলল আকাশ। কিছু বললে আকাশ? না না আব্বু। এভাবে কিছুক্ষণ আকাশ, আখির বাবা রাশেদ রহমান একে অপরের সাথে কথা বলতে লাগলেন। সরো তো আম্মু, আমি তোমাকে রান্নার কাজে হেল্প করব। আরে না, তুই পারবি না। আচ্ছা ঠিক আছে, এসে সবজিগুলো কেটে দে। আম্মু হুম। শিহাব কোথায়? ও তো ঘুমাচ্ছে তোর ঘরে। ওহো। আকাশকে তোর রুমে পাঠিয়ে দে, একটু রেস্ট নি। আচ্ছা আম্মু, এই এবার আখি চলে গেল আকাশের কাছে ড্রয়িং রুমে। যে শুনুন, আম্মু বলল ওপরের ঘরে গিয়ে রেস্ট নিতে। ঠিক আছে। যাও আকাশকে রেস্ট নাও। কথাটা বলে আখির বাবা রাশেদ রহমান চলে গেলেন। আকি শোনো। জি বলুন। এখান থেকে তো উপরেই অনেকগুলোই ঘর দেখা যাচ্ছে, কোন রুমটা একটু দেখিয়ে দিবে? এই যে বাম পাশের রুমটা, ওই ঘরটাই যান। আকাশ খুবই ক্লান্ত ছিল, তাই রুম দেখিয়ে দেবার সাথে সাথে চলে গেল রেস্ট নিতে রুমে। এবার কি হবে আপনার? বাম দিকের রুমটাই তো শিহাব ঘুমাচ্ছে। শিহাব এবার আপনার জীবন ঝালাপালা করে দেবে। আখি, এইদিকে আয়। আসছি আম্মু। রুমে এসে আকাশ 7-5 না ভেবে খাটে দম করে শুয়ে পড়ল। এদিকে শিহাব নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কোনো কিছুর আওয়াজে জেগে গেল। নিজের সামনে একজন অপরিচিত ব্যক্তিকে দেখে একটু অবাক হলো না শিহাব। নিজের ছোট্ট মাথায় একটু জোর দিয়ে ভাবতে থাকে কে হতে পারে এই ব্যক্তি। মনে পড়েছে, এটা তো আখি আপুর বর আকাশ ভাইয়া। শিহাব ছোট হলেও সব কথা খুব সহজেই মনে রাখে। শিহাব আখির মতোই খুবই দুষ্টু। শিহাবের ছোট ছোট কথা শোনার সময় কারণ নেই, তাই শিহাব কারোর সাথে
তাই সে কার সাথে গল্প করবে বুঝে উঠতে পারে না। তাই সে কি করে আকাশকে জাগিয়ে বুঝতে পারলো না। কিছুক্ষণ ভাবার পর তার মাথায় একটা বুদ্ধি এলো। কি করে এই ভাইয়াটাকে জাগানো যায়? নাকে সুরসুরি দিই। আচ্ছি। কে? আমি শিহাব, আখি আপুর ছোট ভাই। ও শিট, একদিকে ওই পিচ্চিটা মাথায় চড়ে বসে আছে, এবার তার ছোট ভাই। আল্লাহ! কি ভাবছেন? কিছু না। আমার সাথে গল্প করবেন আকাশ ভাইয়া? আমার কথা কেউ শোনে না। বলো, আমি শুনবো। আপুর বিয়েতে আমি আমার গার্লফ্রেন্ডকে আসতে বলেছিলাম। এই পিচ্চির আবার গার্লফ্রেন্ড? কথাটা মিনমিনিয়ে বলে হাসলো আকাশ। তোমার গার্লফ্রেন্ড আছে ভাইয়া? না, একটা পেটনি আছে যে সবসময় বিরক্ত করে। কে, আখি আপু? তারপর দুজনে জোরে জোরে হাসতে শুরু করে। ক্ষণিকের মধ্যেই দুজনের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আখি, যা আকাশকে ডেকে নিয়ে আয়, আমি খাবার টেবিলে দিয়ে এসে দিয়েছি। যাচ্ছি আম্মু। আকাশকে ডাকতে আখি চলে গেল। রুমে এসে দেখে শিয়াব আর আকাশ কি একটা বিষয় নিয়ে মিটিমিটি হাসছে। শিয়াব আকাশের কোলে বসে আর আকাশও হাস্যোজ্জ্বল মুখ করে তার দিকে তাকিয়ে আছে। এত কম সময়ের মধ্যে দুজনের এত ঘনিষ্ঠতা দেখে কিছুটা অবাক হয়, কারণ আখি অনুমান করে যে আকাশকে হয়তো শিয়াব জ্বালিয়ে মারবে, কিন্তু এখন দেখছে সব উল্টো। তাই আর বেশি কিছু না ভেবে আকাশ আর শিয়াবকে ডাকলো। এই যে চলুন, খাবেন? আসছি। আম্মু তোর জন্য এক বক্স চকলেট ফ্রিজে রেখে দিয়েছে, তোকে দেবে না বলছে আম্মু। আমি এখনই আম্মুর কাছে যাচ্ছি। শিয়াব চলে যেতেই আখি দম করে দরজা বন্ধ করে দিল। তারপর মুচকি এসে আখি আকাশের একদম নিকটে চলে এলো। আকাশকে আখি যেই না জড়িয়ে ধরতে যাবে, আকাশ অমনি আখিকে দূরে সরিয়ে পড়ল। দেখো আখি, তোমায় আমি আগেও বলছি আমার কাছে একদম আসবে না। কিন্তু কেন? আমি না আপনার বউ? নিচে চলো, ক্ষুধা লাগছে আমার। কথাটা বলে হনহন করে চলে গেল আকাশ নিচের দিকে। আখিও মুখ উল্টিয়ে পিছন পিছন গেল। কি রে, তুই শিয়াবকে বলেছিস যে ফ্রিজে চকলেট আছে, কিন্তু ফ্রিজে চকলেট কোথা থেকে আসবে? না আম্মু, আমি বলি নাই, আমি শুধু বলছি যে আম্মু ডাকছে। না আম্মু, আপু মিথ্যা বলছে। আরে এবার তোরা থাম। আকাশ, বসো। তারপরে সবাই এক একে খেতে বসতে শুরু করলো। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল রেস্ট নিতে। আকাশ ঘুমোচ্ছে এ রুমে, আর আখি তার আব্বুর সাথে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মিসেস রুবিনা গেছেন শিয়াবকে ঘুম পাড়াতে। আখি উসকুস করছে আকাশের কাছে যাওয়ার জন্য, কিন্তু পারছে না, সামনে তার বাবা বসে থাকায়। তাই কিছু একটা বাহানা করে আখি আকাশের কাছে যাবার। তাই সে বলে, আব্বু আমি না উপর থেকে আসছি, কারণ আমি পায়ে ব্যথা পেয়েছি, ঔষধ লাগাতে হবে। ব্যথা কোথায় পেলি? আজকে সিঁড়ি দিয়ে নামার সময়ে। ঠিক আছে, যা। আচ্ছা আব্বু, পুলিশ বাবু আমি আসছি। রুমে এসে দেখে আখি আকাশ হাতে ওয়াশ পড়ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। আখি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আকাশ বলে উঠল যে রেডি হচ্ছি, বাড়ি যাব, আমার তো কাজ আছে, কালকে অফিস যেতে হবে। কথাটা বলে আখিকে উপেক্ষা করে চলে গেল নিচে। ড্রয়িং রুমে গিয়ে আব্বুকে সালাম জানিয়ে নিল। আব্বু আমি আসছি। কেন আকাশ বাবা, তুমি আজকে থাকবে না? আসলে আব্বু, আমার অফিসে একটু কাজ আছে। মিসেস রুবিনা শেফকে ঘুম পাড়িয়ে এসে বলেন, আজকেই চলে যাচ্ছ? আম্মু, আকি না হলে কালকে বাড়ি যাবে। এই নিন, আমি রেডি। আকাশ বাড়ি যাবে শুনে ঝড়ের গতিতে রেডি হয়ে নিচে এলো আখি। সে কিছুতেই আকাশের পিছু ছাড়বে না। ভাবলাম নিশ্চিন্তে বাসায় যাব, তার হলো না। আখি, তুইও থাকবি না? না আম্মু, আমি থাকলে আমার পুলিশ বাবুকে আদর করবে কে? মিনমিন স্বরে বলো আখি কথাটা। এবার আমায় বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আম্মু। যা। আকাশ গাড়ি স্টার্ট দিচ্ছে। আখি তাড়াতাড়ি এসে গাড়িতে আকাশের পাশে বসে পড়ল। তারপর তারা নিজেদের গন্তব্য স্থলের দিকে চলে গেল। আকাশ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আকাশের বাবার মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকায় ব্যবসার কাজে ওনাকে অনেক সময় বাইরে থাকতে হয়, তাই আজও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন ঘর থেকে সাদিপ আহমেদ। ওনার ফিরতে কিছুদিন সময় লাগবে বলে বিদায় নিলেন তিনি। এখন বাড়িতে শুধু রয়েছে তিনজন, আকাশ, আকি আর মিসেস অনিমা। রান্নার কাজে আজ সাহায্য করছে মিসেস অনিমাকে আকি। মিসেস অনিমা আকিকে বারণ করেছে যে রান্না না করতে, কিন্তু কে শোনে কার কথা? একটু আর দূর শিখেছিল। আজ আকি রান্না করছে আকাশের জন্য। খুব আশা করে রান্না করেছে আকি খিচুড়ি আর বেগুন ভর্তা, কিন্তু
আখির সমস্ত কিছুতে জল ঢেলে দিল আকাশ। আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। এই আকাশ একটু বস, আজ আখি রান্না করেছে তোর জন্য। ওকে আমি বলেছিলাম যে তুই খিচুড়ি বেগুন ভর্তা খেতে খুবই ভালোবাসিস, তাই পাগলিটা তোর জন্য অনেক যত্ন করে রান্না করেছে আকাশ। বিরক্তিকর। আখি তুই খাবারটা বেড়ে দে, আমি একটু আসছি, বোধহয় আকাশের বাবা ফোন করেছে। এই বলে চলে গেল ঘরে ফোন রিসিভ করতে। রুমে এসে মিসেস অনিমা। এই যে মিস্টার, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আকাশ মনে মনে আখিকে জব্দ করতে চেয়েছিল, কিন্তু কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। কিন্তু খিচুড়িটা দেখে আকাশের মাথায় শয়তানি বুদ্ধি ভর করলো। আকাশ মনে মনে বলল, আকি সোনা, একটু উপর থেকে মোবাইলটা এনে দিবে? জি, আমি এক্ষুনি যাচ্ছি। আকাশ আখিকে সোনা বলায় খুশিতে উঠতে উঠতে চলে গেল আখি রুমে মোবাইল আনতে। এই সুযোগে আকাশ দৌড়ে রান্নাঘরে চলে গেল, কারণ ঘরে কেউ ছিল না। মরিচের গুঁড়ো এনে রাখলো নিজের কাছে, আবার আগের অবস্থানে ফিরে গেল। এই নিন। বলছি আখি, তুমিও বসো, আর আম্মুকেও ডাকো। আর হ্যাঁ, আমার পাশে বসবে কিন্তু। আকাশের এইরকম ব্যবহারে আখি যেন জান্নাত পেয়ে গেল। আখি, একটু পানি এনে দেবে? গলা খাকারি দিয়ে বলল আকাশ। জি, এক্ষুনি যাচ্ছি। এই সুযোগে আকাশ আখির প্লেটে থাকা খিচুড়িতে মরিচ গুঁড়ো মিশিয়ে দিল একটা ডেভিল হাসি দিয়ে। আখি, আমার পিছনে লাগা, তুমি টের পাবে। আম্মু খেতে আসো। আরে আখি বেড়ে ফেলেছিস, আয় বস, তুইও খেয়ে নে। এই যে আম্মু, বসছি। সবাই এবার ধীরে ধীরে খেতে শুরু করলো। আখি খিচুড়িটা তো দারুণ বানিয়েছিস। থ্যাংক ইউ আম্মু। এবার আখি 2 চামচ খিচুড়ি মুখে তুলল। খাওয়ার সাথে সাথে ঝাল ঝাল করে চিৎকার করে সারা বাড়ি উল্টে ফেল। আখি এত জোরে চিৎকার করছে যে মিস অনিমা কানে হাত চাপা দিয়ে বসে আছেন ফ্লোরে। আর আকাশ সে তো শান্ত দৃষ্টিতে গপ গপ করে খেয়ে যাচ্ছে, এমন ভান করে আকাশ খেয়ে যাচ্ছে যেন কিছুই হয়নি। আম্মু গো, কোথায় আছো? আমারে বাঁচাও, ঝালে আমি মরেই যাই। আখি তাড়াতাড়ি পানিটা খেয়ে নে। এই বলে 1 গ্লাস পানি তড়িঘড়ি করে এগিয়ে দিলেন আখিকে। ঢকঢক করে পানি খেয়ে আখি হাঁপাতে হাঁপাতে বসলো চেয়ারে। স্বাদের রান্না করা খিচুড়িটা আখির আর খাওয়া হলো না। এদিকে আকাশ বেজায় খুশি আখিকে এরূপ অবস্থায় দেখে। স্থির দৃষ্টি নিক্ষেপ করে আখিকে এবার আকাশ বলতে শুরু করলো, এত ঝাল কেমনে খায় মানুষ? এত ঝাল তুমি তোমার প্লেটে দিয়েছো কেন? আমি ঝাল দিইনি। তো ঝাল ঝাল করে চিল্লাচ্ছ কেন? আরে তোরা থাম এবার। আখি তুই ড্রয়িং রুমে যা, গিয়ে বস। হাত মুখ ধুয়ে আকাশ নিজের রুমের দিকে চলে গেল। মিসেস অনিমা ডাইনিং টেবিলে থাকা প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। সমস্ত কিছু কাজ গুছিয়ে উনি ড্রয়িং রুমে বসে থাকা আখির কাছে এলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন মিসেস অনিমা। ড্রয়িং রুমে থাকা একটা ড্রয়িং রুমের একটা ড্রয়ার খুললেন। একটা ছোট বক্স থেকে একটা আমলকি এনে আখির গালে দিলেন। তাতে আখির ঝালটা কিছুটা কমলো। আখির মুখ লাল হয়ে গিয়েছে। আখি বুঝতে পারলো যে কাজটা কার। ওর ভালো করে জানা আছে ঝাল ও দেয়নি। আপনাকে আমি ছাড়বো না মিস্টার অফিসার। এই বলে শুকনো একটা হাসি হাসলো আখি। যা আখি শুয়ে পড়, অনেক। জি আম্মু, গুড নাইট। মিসেস অনিমা শুয়ে পড়লেন। রুমে এসে আখি দেখলো আকাশ মোবাইল টিপছে। এটা আপনি কেন করলেন? আমি কি করেছি? আপনি ঝাল মিশিয়েছেন আমার খিচুড়িতে। আমি মেশাইনি। কোনো প্রুফ আছে তোমার? আপনাকে আমি দেখে নিব। লাইটটা অফ করো, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। খালি ঘুমোতেই পারেন, গন্ডার কোথাকার। হোয়াট? কি বললে? আকাশ চোখ পাকিয়ে তাকাতেই আখি ভরকে গেল। ভয়ে সুরসুর করে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। তা দেখে আকাশ হা হা করে হেসে উঠল। রাতে এই একটু কাছে আসুন না, আদর করব। আকাশকে জড়িয়ে ধরে আখি বলল কথাটা। এই পিচ্ছি, সরে যাও বলছি। খবরদার পিচ্ছি বলবেন না, বলে দিলাম। রাগান্বিত কণ্ঠে বলল আখি। পিচ্ছি বলে আখি মুখ ঘুরিয়ে ওইদিকে শুয়ে পড়ল। আকাশ হাত ছেড়ে বাঁচলো। সকালে কয়টা বাজে? হাঁটতে হাঁটতে ফোনটা খুঁজে টাইম দেখলো আখি। 10টা বাজে। দেখলো যে পাশে আকাশ নেই। আখি অনুমান করলো যে আকাশ এখন ঠিক থানায়। এটা ডেকে দিয়ে গেল না। উফ, ফ্রেশ হয়ে নিচে যাই। এই বলে আখি ফ্রেশ হয়ে নিচে গেল। আখি তুই ঘুমাচ্ছিলি বলে তোকে আর ডাকেননি, আকাশ নিষেধ করে গেল তোকে ডাকতে, তাই। ঠিক আছে আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। আয় বস। বলে মিসেস অনিমা আখিকে খাবারটা বেড়ে দিলেন। শোনো বুয়া, তোমাকে সবটা বুঝিয়ে দিয়েছে, তুমি কিন্তু ঠিক সময়ে কাজে চলে আসো। আম্মু কিছু হয়েছে?
আখি, তোকে একটা কথা বলার ছিল। আকাশের বাবাও এই সময় বাড়ি নেই, আর বুয়া তো রয়েছে। আমি 2 দিনের জন্য নানুর বাসায় যাচ্ছি। আকাশ হন্তদন্ত করে চলে যাওয়ায় ওকে আমার ঠিকভাবে কিছু বলা হয়নি। কখন যাবে আম্মু? এই তো এইবার বেরোবো। আর আখি শোন, কিচেনে দুপুরে রান্না করে রাখা আছে, খেয়ে নিস। কথাটা বলে মিসেস অনিমা রেডি হতে চলে গেলেন। দুপুরে মিসেস অনিমা চলে গেলেন প্রায় 2 ঘন্টা হলো। উনি ফোন করেছিলেন আখিকে। আমুর থেকে আকাশের নাম্বারটা নিয়ে নিল। আখি শুধু আকাশকে বিরক্ত করার জন্য আখি আকাশকে কল করলো। হ্যালো, কে? আমি আখি। কেন ফোন করেছো সেটা বলো। এমনি ফোন করেছি। আর উফ, বিরক্তি। কথাটা বলেই আকাশ ফোনটা কেটে দিল আখির মুখের উপর। হ্যালো হ্যালো, দেখি তো, কেটে দিল। হারামি কুত্তা, তোর জীবনেও ভালো হবে না। মুখের উপর ফোনটা কেটে দেওয়ায় আখির খুব রাগ হলো আকাশের উপর। তাই 2-4টা গালি শুনিয়ে দিল আকাশকে মনে মনে। আখির এক ছোটবেলার ফ্রেন্ডের কথা আখির মনে পড়লো হঠাৎই। তাই বেশি দেরি না করে চট জলদি ফোন করে ফেললো তাকে। হ্যালো মিম, হ্যালো, কে? আমি আরোহী আখি। আরে বল দোস্ত, কেমন আছিস? অনেক দিন পর কল করেছিস। সেই স্কুলে কলেজ শেষ হবার পরে তো আর দেখাই হয় না তোর সাথে। আখি যখন ক্লাস 6-এ পড়ে, মিম তখন থেকে ওর বেস্ট ফ্রেন্ড। দুজনে একই মেন্টালিটি হওয়ায় খুব ভালো বন্ধু ছিল দুজনে। একসাথে দুজনে স্কুল কলেজ পার করেছে। আখি পড়তো ঢাকার কলেজে, সেখানে মিমও পড়তো। বর্তমানে আখি থাকে এখন রাজশাহীতে। আখি তার সমস্ত সব কিছু খুলে বলল, বিয়ে থেকে শুরু করে কালকের রাতের ঘটনা পর্যন্ত সব বলল মিমকে। মিম তো হাসতে হাসতে শেষ। না হেসে কোনো আইডিয়া দে না, যাতে ওই খাটাসটাকে নিজে করে নিতে পারি। আর ভালো লাগে না, বাসর রাত থেকে এখনো অবধি টাচ অবধি করেনি। দোস্ত, এক কাজ কর, তোকে যা যা বলছি তাই কর। আকাশ বড় ভাইয়া তোকে না ভালোবেসে থাকতেই পারবে না। বল বল, তাড়াতাড়ি বল। আখি লাফিয়ে পড়ল। এই বলে মিম বলতে থাকলো আখিকে ওর সমস্ত প্ল্যান। পুরোটা শোনার পর আখি খুশিতে গদগদ হয়ে পড়ল। থ্যাংক ইউ দোস্ত। পুলিশ বাবু, আজ আপনি কোথায় পালাবেন? একটা ছোট হাসি হেসে আখি চলে গেল নিচে তার প্রয়োজনীয় জিনিস বুয়াকে দিয়ে আনতে। বুয়া বুয়া জি বুয়া, তুমি এই সমস্ত জিনিসগুলো একটু বাজার থেকে এনে দিতে পারবা? আর হ্যাঁ, কেক বানানোর জন্য যেগুলো, ওগুলোও নিয়ে আসবে। তাড়াতাড়ি যাও। কিন্তু আম্মু বলে গেছেন আপনাদের পুরো খেয়াল রাখতে, কোনো কিছুর যেন কমতি না হয়। তাহলে কাজ থেকে বার করে দেবে আম্মু। এখনো তো রান্না বাকি আছে। বুয়াকে থামিয়ে দিয়ে আখি বলতে শুরু করলো। বলে, আরে আমি করে নিচ্ছি, তুমি যাও। বুয়াকে ঠেলে পাঠিয়ে দিল বাজারে আখি। তারপর ফ্রিজ থেকে সবজি বার করে কাটে রান্না করতে শুরু করলো। তারপর আখি আজ খুব খুশি, কারণ বাড়িতে কেউ নেই। আজকে আকাশকে নিজের সমস্ত মনের কথা খুলে বলতে পারবে। আখির রান্না শেষ হলো না। কলেজে থাকাকালীন সে কখনো রান্নাঘরেই ঢুকেনি। সবার আদরে রাখি বাড়ির ছোট সন্তান হয়, কোনোদিন ওকে কেউ রান্নার কাজে জোর জবরদস্তি করেনি। মিস অনিমা আখিকে বলে দেয় খিচুড়িটা রান্না করেছিল, কিন্তু আজ তাকে হেল্প করার কেউ নেই। তাই কোনো রকমে কিছুটা মোবাইলে দেখে আর নিজের আম্মু থেকে শোনা সমস্ত কিছু পদ্ধতি ব্যবহার করে অবশেষে অনেক কষ্টে রান্না শেষ করলো আখি। তারপর খাবার ডাইনিংয়ে এনে সাজিয়ে আর যেসব কাজ ছিল আখি শেষ করে ড্রয়িং রুমে এসে বসলো। কিন্তু তাতেও আখির রেহাই হলো না। কলিং বেল বাজতে কলিং বেলের আওয়াজে আখি চলে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে, আরে বুয়া, কই ছিলে? এত দেরি হলো। কিনতে দেরি হয়ে গেল। আরে বুয়া, কোথায় যাও? আমি রান্না করতে। রান্না করে নিয়েছি। আপনার কোথাও পড়েনি তো? আম্মু বলেছেন আপনি রান্না করতে পারেন না। আমি আপনাকে যেন রান্না করতে না দেই। আরে তুমি চিন্তা করো না বুয়া, এখন তুমি যেতে পারো। আর হ্যাঁ, 2 দিন ভালো করে ঘুরো, আম্মু এলে কাজে আসবে। ঠিক আছে বলে বুয়া বাড়ি থেকে চলে গেল। আরে বাহ, বুয়া বেছে বেছে ভালো জিনিস নিয়ে আসছে। রুমটা ভালো করে ডেকোরেট করে নি। এখনো কেকও বানাতে হবে, লাইটস লাগাতে হবে, কত কাজ। মিমের কথা মতো আখি পুরো রুমটা ডেকোরেশন করে ফেলো নানা রঙের ফুল দিয়ে আর ছোট ছোট রঙিন ক্যান্ডেল রেখে দিয়ে রুমের চারিপাশে দেখে আর ছোট ছোট লাইটগুলো নিয়ে আখি খাট সহ
টেবিল ডেকোরেট করে ফেলো, মাঝখানে নিজের হাতের তৈরি কেকটা টেবিলে রেখে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিল। সারা রুমে আখি গোলাপের পাপড়ি সহ অনেক রকম ফুল দিয়ে সাজিয়ে দিল রুমটা লাইট নিভিয়ে আখি নিজের লাইটগুলো জ্বেলে দিল। সারা ঘর রঙিন আলোয় আলোকিত হয়ে গেল। গোলাপ আর বেলি ফুলের গন্ধে অন্যরকম মাধুর্য ছেয়ে গেল। আমর ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজছে আখি। খুব সুন্দর করে আজ নিজেকে সাজিয়েছে শুধুমাত্র আকাশের জন্য। আকাশ মনে মনে আজ ভেবে রেখেছে আজকে আকাশকে আপন করে নেবে, আর আকাশকেও আখিকে আপন করে নিতে হবে। আখি আজ নিজের নীল আকাশের জন্য জ্যোৎস্না ভরা চাঁদের মতো নিজেকে সাজিয়ে আয়নার সামনে আর একবার নিজেকে পর্যবেক্ষণ করে দেখে নিল। আখি পরেছে আকাশের পছন্দের কালো রঙের শাড়ি, ব্ল্যাক ইয়ারিং, হাতে কালো রঙের কাচের চুড়ি, এর সাথে হালকা মেকআপ আর ডার্ক রেড রঙের লিপস্টিক দিয়েছে, আর চোখে হালকা কাজল। আখিকে আজ অপরূপা লাগছে। নিজের কোমর অবধি সিল্কি চুলগুলো সে অপেক্ষা করতে লাগলো আকাশের জন্য। হোয়াট রাবিশ! একটা ক্রিমিনাল হাতের সামনে থেকে এইভাবে বেরিয়ে গেল। ইডিয়েট! তোমরা কি করছিলে? আকাশের সহকর্মী কনস্টেবল রাফি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, স্যার, ও যে এভাবে চালাকি করবে আমি ভাবতেও পারিনি। আমরা ওর ওপর পুলিশ ফোর্স নিয়ে হামলা করেছিলাম, কিন্তু লাভ হয়নি, বেঁচে গেল। পুরো শহরে পুলিশ ফোর্স অ্যালার্ট করে দাও রাফি, ও যেন বাঁচতে না পারে। ওকে আমাদের ধরতেই হবে। জি স্যার। আর হ্যাঁ, ফাইলটা সেফ রেখো। ওকে? জি স্যার। কথাটা বলেই আকাশ বাসার উদ্দেশ্যে রওনা হলো। উফ স্যার, যেন একটা বড় জ্বর। কথাটা বলেই হাঁপ ছেড়ে বাঁচল রাফি। যান চলাচলে ব্যস্ত ঢাকা শহর। আপন মানে মানুষ নিজের কাজে নিজে ব্যস্ত, যানবাহনও চলে নিজের মতো করে। এই সময় গোটা শহর জুড়ে নামলো অঝোরধারায় বৃষ্টি। এখন রাত 9:30 মাঝেও ব্যস্ত শহর থামেনি। কেউ কেউ এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করছে, আবার কেউ কেউ এই বৃষ্টিতে ভিজে একটা ব্ল্যাক কালারের গাড়ি প্রাণপণে ছুটে চলেছে। সেই গাড়ির ড্রাইভার আকাশের মন আজ মেঘলা আকাশের নেই বিদ্যুৎ চমকাচ্ছে। মন ভালো নেই আকাশের, কোনো এক কারণে তার মন মেজাজ অগোছালো, কিন্তু সেই কারণটা কি আকাশ নিজেও জানে না। ইতিমধ্যে বাড়ি পৌঁছে গেল আকাশ। কোনো রকমে নিজের ক্লান্ত শরীরটা নিয়ে ভেতরে প্রবেশ করলো। ও শিট, কারেন্টটাও নেই। আম্মু, আম্মু, বুয়া, বুয়া, আখি গেল কোথায় সব? এত ডাকার পরও কোনো উত্তর পেল না আকাশ। সে কোনো রকমে উপরে নিজের ঘরে চলে গেল। সে দরজা খুলতেই গোটা ঘর রঙিন আলোয় ভরে গেল। চারিদিকে অবাক চোখে দেখছে আকাশ, কিছুই বুঝতে পারছে না সে। হঠাৎ তার মনে হলো পিছন থেকে কেউ তার চোখ চেপে ধরে রেখেছে। সে অভয়ের কোমল হাত স্পর্শ করলো। অভয়টি তাকে নিয়ে গেল রুমের ভিতরে, যেখানে সে কেকটি সাজিয়ে রেখেছিল। এসব কি আখি? কেন আপনার পছন্দ হয়নি? আমি আপনার জন্য করেছি, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। উফ আখি, তুমি কেন বোঝো না? তোমাকে মেনে নিতে আমার অনেক সময় লাগবে। আখি আবার না থাকতে পেরে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। কেন বলুন না, আমি আপনাকে ভালোবাসি। কেন বলুন না, আমি আপনাকে ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি। যখন আমার আব্বু আম্মু আপনার সাথে আমার বিয়ে ঠিক করে, তখন আমি আপনাকে দেখিনি, কোনো ছবিও দেখিনি আপনাকে কোনো ছবিও আমাকে দেখানো হয়নি। কিন্তু যখন আপনি বিয়ে করতে এলেন, বিশ্বাস করুন আমার ছোট মনে আপনার জন্য এক আকাশ সমান ভালোবাসা জন্মেছে। কোথা থেকে আর কিভাবে এলো আমি বুঝতেই পারিনি। প্লিজ আকাশ, আমি আপনাকে খুব ভালোবাসি। আজ আপনি আমাকে নিজের করে নিন প্লিজ। আখি, পাগলামো করো না, তুমি এখনো অনেক পিচ্ছি। প্লিজ আজকে আর ফিরিয়ে দেবেন না। তোমাকে খুব সুন্দর লাগছে আখি। আমি জানি তুমি শুধু আজ আমার জন্য সেজেছো, কিন্তু দেখো তুমি। না, আমি কিছুই শুনবো না। আমি এভাবে বাঁচতে চাই না। আমি নীল আকাশ আর চাঁদনি হয়ে বাঁচতে চাই না। আকাশকে জড়িয়ে ধরে আখি। আখি ছাড়ো, এমন করো না। ছাড়বো না। আখি, এভাবে আমায় ধরো না। আমি চাই না আজ কিছু ভুল আমি করে ফেলি। আখি, আমার বুকের ভেতর আগুন জ্বলছে, প্লিজ তুমি আমায় ছেড়ে দাও। আমি চাই তো এই আগুনের শিখায় পুড়ে ছাই হতে। আকাশ, আজ যদি আপনি আমায় আপন না করেন, আমি খুবই দুঃখ পাবো। আখিকে আজ এত সুন্দর লাগছে যে নিজের উপর একটু একটু করে কন্ট্রোল হারিয়ে ফেলছে। আখি আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। আকাশের শার্টের বোতাম খুলতে শুরু করলো। আকাশের বুকে আখি কিস করলো। যেই না ঠোঁটে আকাশের ঠোঁট মিলিয়ে দিতে যাবে, অমনি ধাক্কা মেরে আখিকে সরিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল আকাশ,
আখি এই ভুলটা আর করো না। কেন বুঝতে চাইছো না? আখি আমি এখন পারবো না, তুমি আমায় জোর করো না। এবার শুনুন, আকাশ কষিয়ে চড় মারল আখিকে। কি করব, থাকতে পারলাম না। আপনি আমায় মারলেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কথাটা বলে আখি চলে গেল বেলকুনিতে। আখি ভাবতে পারেনি ওর এত কষ্ট করা সমস্ত কিছুতে আকাশ এভাবে জল ঢেলে দিবে। আকাশ খুব ক্লান্ত, তাই সে না খেয়ে বিছানায় শুয়ে পড়ল। এত কষ্ট করে সমস্ত কিছু ডেকোরেশন করলাম শুধুমাত্র আকাশের জন্য, কিন্তু উনি আমাকে নিজের থেকে দূরে ঠেলে দিলেন। কত আশা করেছিলাম আজ আকাশ আমায় হয়তো আপন করে নেবেন, কিন্তু না, উনি তা করলেন না। ওনার মনে কি আমার জন্য কোনো স্থান নেই? কথাটা বলে আখি পেটের উপর শুয়ে থাকা আকাশের দিকে এক নজর তাকালো। তারপর আখি মুখ ঘুরিয়ে কান্না করতে শুরু করলো। আজ আকাশে কালো মেঘ জমেছে, হয়তো প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তেমনি আজ আখির মনেও ঘন কালো মেঘ জমেছে। মনের ভিতরে জমা মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কারণ আখি জানে এই কান্না দেখার তার কেউ নেই। ইতিমধ্যে আকাশে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। বেলকুনিতে দাঁড়িয়ে রয়েছে আখি। এবার আখি নিজেকে আর শক্ত রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠে ফুলরে বসে পড়ে। আকাশের বৃষ্টির পানির সাথে আখির চোখের পানিও যেন এক হয়ে গিয়েছে, অনর্গল গড়িয়ে পড়ছে। আখি এবার ফুলোর থেকে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছলো, তারপর জানালা বন্ধ করে দিয়ে আখি রুমের ভিতরে চলে গেল। আখি একেবারেই ভিজে গিয়েছে, তাই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এলো। নিজের সযত্নে দুটি হাতে সাজানো ফুলরে পড়ে থাকা ফুলের দিকে তাকালো। মন খারাপ নেই, আখি পুরো রুমটা ভালো মতো পরিষ্কার করে নিল। হাতে বানানো কেকটি রেখে এলো ফ্রিজে, রেখে এলো খাবারগুলো গরম করলো। তারপর উপরের রুমে নিয়ে গিয়ে টেবিলে রাখলো। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশকে ডাকলো আখি। এই যে উঠুন, খেয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি আপনার জন্য। বেশ কয়েকবার আকাশকে ধাক্কা দিতেই বিছানায় উঠে বসলো আকাশ। কি হয়েছে, আমাকে ডাকছো কেন? খেয়ে শুয়ে পড়ছেন কেন? আমার খিদে নেই আখি। খিদে নেই বললে হবে না, খেয়ে নিন। এই যে। আকাশ ঘুমে উল্টিয়ে যাচ্ছে। আখি আকাশকে সোজা করে বসিয়ে দিল ভালো করে। তারপর প্লেটে থাকা ভাত, মুরগির রোস্ট মাখিয়ে এক লোকমা আকাশের মুখে তুলে দিল। আকাশ কোনো রকমে খেয়ে যেয়ে না আবার শুয়ে পড়তে যাবে, আখি আবার নেই আকাশকে টেনে নিচে আগের মতো বসিয়ে দিল। আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, এখন কি খাবারটাও খাবেন না, নাকি আমাকে ফেলে দিয়ে আসতে হবে? মিষ্টি মিষ্টি আখি যে কিনা সারাদিন ফাজলামি করে বেড়ায়, তাকে আচমকা রেগে যেতে দেখে অবাক হয় আকাশ। সে একটু নড়চড়ে বসলো, তারপর সমস্ত খাবারটা তাকে খাইয়ে দিল খুব সযত্নে। তার স্নেহ দিয়ে আলতোভাবে তার মুখটা মুছিয়ে দিল আখি। প্লেটগুলো রান্নাঘরে রাখতে যাবার জন্য পা বাড়াতে যাবে, আকাশ পিছন থেকে বলে উঠল, আখি। বলুন। কোথায় যাও? আখি, রান্নাঘরে প্লেট রাখতে। প্লিজ একটু রুমের ফ্যানটা অফ করে দেবে? কেন? শীত লাগছে। ঠিক আছে। ফ্যানের সুইচ বন্ধ করে নিচে চলে গেল আখি। তার কাছে এখন আর যেতে ইচ্ছেও করছে না, কিন্তু কেন জানি না ওনাকে ছাড়া আমি থাকতেও পারি না। যেদিন থেকে আমি জানতে পারি ইন্সপেক্টর সিদ্ধার্থ আহমেদ আকাশের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মনে ওনার প্রতি এক অদ্ভুত মায়া জন্মেছে। কলেজে লাস্ট ইয়ারের কত ছেলে প্রপোজ করেছিল আমাকে, কিন্তু কাউকেই পাত্তা দিতে আমার ভালো লাগতো না। কিন্তু এই রাগী পুলিশ অফিসারকে একবার ফটোতে দেখেই ভালোবেসে ফেললাম। আমি আর বিয়ের জন্য না করতে পারলাম না। মনের ভেতর কোথাও যেন ওনার প্রতি একটা সুপ্ত অনুভূতি কাজ করত, কিন্তু অথচ ওনাকে এর আগে আমি কখনো দেখিনি, শুধু নামটা সবার মুখে শুনেছি। এত ভেবে কাজ নেই, কাল আমাকে সকালে উঠতে হবে, বাসার সব কাজ আমাকে করতে হবে। বুয়াকেও আসতে কালকে বারণ করে দিয়েছি। আমি ভেবেছিলাম আজ রাতে আকাশ আমায় আপন করে নেবেন, আর সকালে ওনার স্নিগ্ধ নরম ঠোঁটের পরশ পেয়ে আমার ঘুম ভাঙবে, কিন্তু তার হলো কই? আহা, সব কিছুতে জল ঢেলে দিল ওই কুত্তা পুলিশ আকাশটা। যাই হোক, আর ভেবে কি করব, দেখি এখন কয়টা বাজে। 12টা বাজে। 12টা বাজে দেখে তড়িঘড়ি করে আখি দৌড় দিল রুমের দিকে। তারপর ভালো করে দেখে নিল আকাশ ঘুমিয়েছে কিনা। বাঁচলাম, ঘুমিয়ে পড়েছে। ফ্যানটা অন করি, কিন্তু জলহস্তিটাকে তো শীত লাগবে। কি হবে আইডিয়া, একটা কম্বল চাপা দিয়ে দিই।
আকাশের গায়ে কম্বলটা টেনে দিয়ে নিজেও আকাশের পাশে চাদর টেনে শুয়ে পড়ল। রাত 2টা। আখির গায়ে তরল কিছু অনুভব হতেই গরম লাগতে ঘুম ভেঙে গেল আখির। বিছানায় উঠে বসলো সে। তার এত গরম কোথা থেকে লাগছিল? আরে আকাশের হাতে এখানে, আরে আকাশের হাত এখানে কেন? নিশ্চয়ই ঘুমের ঘরে চলে এসছে। হাতটা সরিয়ে দিতে গিয়ে আখি দেখলো যে আকাশের হাতটা গরম। আকাশের হাতটা গরম দেখে আকাশের কপালে হাত রাখলো। দেখলো যে জ্বরে গাটা একেবারে পুড়ে যাচ্ছে। এত জ্বর, কিন্তু উনি তো বেহুশে ঘুমাচ্ছে। কি করি? বাসায় তো কেউ নেই। রুমে গিয়ে দেখি কোনো থার্মোমিটার আছে কিনা, তাহলে কতটা জ্বর বুঝতে পারবো। নিচে তো চলে এলাম, কিন্তু থার্মোমিটার কই পাবো আমি? আম্মুর রুমটা তো তন্ন তন্ন করে খুঁজে এলাম, কই কিছুই তো পেলাম না। এই ড্রয়ারে কি আছে একটু দেখি তো। এই তো থার্মোমিটার পেয়েছি। কিন্তু ছোটবেলায় যখন আমার জ্বর উঠতো, আবছা চোখে দেখতাম মা জলপট্টি দিচ্ছে। আমাকে এখন জলপট্টি দিতে হবে। তারপর আস্তে আস্তে আখি পানি আর ছোট একটা কাপড় নিয়ে গেল উপরের রুমে এসে টেবিলে রাখলো পানির পাত্র আর কাপড়টা তার উপর তাকে ভাঁজ করে ভিজিয়ে জলে আকাশের মাথায় দিতে শুরু করলো আখি। তারপর আকাশের মাথায় দিতে থাকলো কিছুক্ষণ। থার্মোমিটার দিয়ে চেক করি জ্বরটা কমেছে কিনা। এখন তো একটু কমেছে। আকাশের কপালে তো বিন্দু বিন্দু ঘাম জমেছে। তখন আকাশের কপালে আরো কিছুক্ষণ জলপট্টি দিতে থাকলো আখি, কিন্তু জ্বর কমছে না। তার কিছুক্ষণ পরে আস্তে আস্তে জ্বরটা নেমে গেল। জ্বর নেমে গেছে, এবার আমি অন্তত ঘুমোতে পারবো। আখি এতটাই ক্লান্ত ছিল, সারাদিন বিছানায় পিঠ দেবার সাথে সাথেই আবেশে ওর চোখ মুখ বুঝে এলো। রাত 3টা। এবার আখির ঘুমের মধ্যে বুঝলো যে কোনো কিছু শক্ত আবরণ যেন তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, নিজের বাহুর ডোরে আবদ্ধ করে রেখেছে। আখির ঘুম এবার পুরোপুরিভাবেই ভেঙে গেল। আম্মু গো, আপু গো, বাঁচাও আমারে, মরে গেলাম আমি। এই শয়তান বদের হাড্ডিটা আগে থেকে প্ল্যান করে রেখেছিল আমাকে এইভাবে মারবে। আমি এখন মরবো না। আকাশের গুতামদেহি জিম করা বডিটা নিজের উপর থেকে সরাতে কষ্ট হচ্ছে ছোট ছোট হাতে আখির। কি করে আকাশকে নিজের উপর থেকে সরবে তাই আর না থাকতে পেরে সর্বশক্তি দিয়ে জোরে ধাক্কা দিতে আখি সরিয়ে দিল আকাশকে নিজের উপর থেকে। আর বেডে শুবো না, ফ্লোরে ঘুমাবো। আল্লাহ, কোন লগে কেন যে একে বিয়ে করেছিলাম? না আছে কোনো রোম্যান্স, না আছে ভালোবাসা। সারা জীবনটা পুরাই আবার ঝালাপালা করে দিল। গজগজ করতে করতে আখি ফ্লোরে চাদর নিয়ে শুয়ে পড়ে। সকালে এত বেলা হয়ে গেল, আম্মু আজ ডাকলো না কেন? নিচে যাই দেখি। আকাশ আজ খেয়াল করেনি যে আখি আজকে ফুলের ঘুমাচ্ছে। চোখ ডলতে ডলতে মেঝেতে পা রাখলো। সেই পাটা গিয়ে পড়লো আখির গায়ে। পাটা সজোরে আখির গায়ে পড়ে ভাইয়া গো বলে চেঁচিয়ে উঠলো আর বসে পড়লো। এই, আপনি কি কানা নাকি? দেখতে পাচ্ছেন না একজন শুয়ে রয়েছে? তুমি ফ্লোরে কেন? ফ্লোরে থাকবো না তো কোথায় থাকবো শুনি? আপনার কোলে? যত সব। আমাকে একটু ঘুমাতে দেন তো। রেগে গিয়ে কথাটা বলে আখি আবারও আগেনায় শুয়ে পড়লো। আকাশের মাথাতে কোনো কিছু ঢুকলো না। আখির এমন ব্যবহারিক কারণ কি? আকাশ আর বেশি কিছু না ভেবে নিচে চলে গেল। কি রে, তুই এখন ঘুম থেকে উঠেছিস? কটা বাজে দেখেছিস? অফিসে কখন যাবি? এই তো। শোন আকাশ, ঘুমাচ্ছে। আমি তো কাল নানুর বাসায় গিয়েছিলাম আর আখিকে বলে গিয়েছিলাম যে সাবধানে থাকতে, কিন্তু তোদের দুইজনের জন্য আমি চলে এলাম, কারণ আখিটা তো একাই রয়েছে। কাজের বুয়া তো এখনো আসেনি। ওরে কল দাওনি? দিয়েছি তো, বললো আখি আসতে বারণ করেছে। আমি ওকে বললাম কেন, বুয়া কিছু বলল না, ওকে আমি আসতে বলেছি আজকে। আখি বুঝতে পারলো যে আখি কেন বারণ করেছে আজ বুয়াকে আসতে, কিন্তু সে কিছু বলল না। তারপর আকাশ রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লো থানার উদ্দেশ্যে। আকাশ গত 7 মাস ধরে একটা কেসের উপর তদন্ত করছে। আর তার অনেকগুলো তথ্য জোগাড় করেছে রাফি। তাই দেরি হয়ে যাবার কারণে একটু স্পিডে গাড়ি চালিয়েছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছে গিয়ে রাফিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো আকাশ। স্যার, কেসটা সলভ হয়ে গিয়েছে, ক্রিমিনাল ধরা পড়েছে। কথাটা শুনে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, গুড, এটাই চাইছিলাম। থ্যাংক ইউ স্যার। ক্রিমিনালের সমস্ত ফাইল ডিআইজি স্যারের কাছে সময় মতো পাঠিয়ে দেবে। আর
জি স্যার। সে যত আমাদের লোকেরা ছাড়িয়েছে সকলকে সতর্ক করে দেবে, ওকে? জি স্যার। 1 মাস আগের কিছু ফাইল ওই ড্রয়ারে রাখা আছে, এনে দাও। কি করবেন স্যার? এত প্রশ্ন করো কেন? যা বলছি তাই করো। কথাটা রেগে গিয়ে বলল আকাশ। জি স্যার। বাপরে স্যার, যতক্ষণ অফিসে থাকেন আমাকে বয়ে বয়ে থাকতে হয়, যেই না আমাকে স্যারের বকা শুনতে হয়। অনিমা যখন সবজি বার করার জন্য ফ্রিজটা খুলেন, দেখলেন কেক রাখা আছে। বুয়া, এই বুয়া এখানে আসো। জি আম্মু বলেন। এই কেকটা এখানে কেন রে বুয়া? আসলে আম্মু, কালকে আঁখি ভাবি আমাকে ডেকোরেশনের জিনিসের কেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস আনতে বলেছিল, তারপর আমি কিছু জানি না। ঠিক আছে, এখন যাও। আখির আবার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আকাশকে কোথাও দেখতে পেল না। আখি জানে আকাশ বেরিয়ে গেছে থানায়, তাই আখি উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। দেখলো টেবিলে 2টো প্লেটে খাবার ঢাকা। আখি বেশ অবাক হলো। বাসায় তো কেউ নেই, রান্না কে করলো? আখি ঘুম ভাঙলো? আরে আম্মু, তুমি কখন এলে? এই তো সকালে। তোমার না কালকে আসার কথা? তোর আর আকাশের জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল। বাড়িতে তুই একা, আকাশও সারাদিন অফিসে, এই থেকে তাই আমি আজকে সকালে চলে এলাম। ও, আয় বস, খেয়ে নে। তুমি খাওনি আম্মু? তোর জন্য বসে একসাথে লাঞ্চ করব বলে। আম্মু খাই। আখি, কাল তো আকাশের জন্মদিন ছিল না, তাহলে ফ্রিজে কেক রাখা কেন? আর বুয়া বলছিল যে আখি তুই ডেকোরেশনের জিনিস আনতে বলছিস, কাল কি কেউ মেহমান এসেছিল বাড়িতে? আসলে না আম্মু। তারপর আখি মিস অনিমাকে সবকিছু খুলে বলেন আকাশ আখির সাথে কেমন ব্যবহার করে। আমার আকাশটি এরকমই, একটু রাগী কিন্তু মনটাও অনেক ভালো। আখি বেশি কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। উঠে প্লেটগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। জানিস আখি, আজ বাবা বাসায় আসছেন। ইন্দোনেশিয়ার কাজে শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরছে, ফোন করে জানালো। অবশ্য ভালো কথা, উনি এয়ারপোর্টে চলে আসছেন। আর কিছুক্ষণ পরে উনি ল্যান্ড করবেন। মিসেস অনিমা এখন টিভি দেখছে, আখিও দেখছে। আখি, বোধহয় তোর বাবা ফোন করেছে, টিভি দেখ, আমি কলটা রিসিভ করে দেখছি। ইস, আব্বু কি সুন্দর আম্মুর খোঁজ নেয়। এই খাটাস হনুমানটা ফোনও করতে চায় না, আর আমি ফোন করলে রিসিভও করে না। টিভি দেখছে আখি। একটা আর্ট ফিল্ম হচ্ছে টিভিতে। মিসেস অনিমা ফোনে বকবক করছে। উফ, এই সমস্ত জিনিস আমার মাথায় ঢোকে না। দেখি একটা ফিল্মের চ্যানেলে রিমোটে কোথায় গেল? এই তো পেয়েছি। টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে আখির চোখ পড়ে একটা মুভি, যেটাও কলেজে পড়াকালীন মিম আর 2টা ফ্রেন্ড একসাথে বসে দেখেছিল মিমের বাড়িতে। মুভিটা রোমান্টিক। আখি মুখ উল্টিয়ে মুভিটি দেখছে, কারণ মুভির সিনগুলোর মতো যদি আকাশ ওকে এইভাবে জড়িয়ে ধরে কিস করতো কত ভালো হতো। মুভিটি দেখছে আর মনে মনে বলছে আখি। তারপর মুভিটি বন্ধ করে আবার আর্ট ফিল্মের চ্যানেলে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই অনিমা ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। আখিকে খুশি খুশি মুখ নিয়ে বলতে শুরু করলেন আকাশ আর আখির জন্য সারপ্রাইজ আছে বলে ফোনটা রাখলেন। সারপ্রাইজ কথাটা শুনে আখির মনটা মুহূর্তে বদলে গেল। সব কিছু ভুলে গিয়ে খুশি হয়ে গেল। ছোটবেলা থেকে আখিকে কেউ সারপ্রাইজের কথা বলে ও খুব খুশি হয়ে যায়, আর ওর খুব জানতে ইচ্ছে করে যে সারপ্রাইজটা কি। আজও তার ব্যতিক্রম হলো না। উচ্চস্বরে বলে উঠল, আম্মু কি সারপ্রাইজ? সন্ধ্যায় বাবা এসে বলবেন। আকাশ আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, কারণ অনেক দিনের জটিল কেস তার সলভ হয়ে গিয়েছে। কিছু ফাইলও সাথে আছে, রাতে এগুলো চেক করবে বলে। বর্তমানে এখন বসে ড্রয়িং রুমে টিভি দেখছে। মিসেস অনিমা রান্নাঘরে রাতের জন্য রান্না করছেন। আখি ও আকাশ পাশে বসে টিভি দেখছে। আকাশ টিভি দেখছে, কিন্তু আখি অন্য কিছু দেখছে। আখি আকাশকে দেখছে মন ভরে, কারণ সকাল থেকে দেখেনি তাই। এই একটু কাছে এসে বসুন না, আপনাকে জড়িয়ে ধরি। ফিসফিস করে আকাশের কানের সামনে কথাটা বলল আখি। তোমার মাথায় কি এসব ছাড়ার কিছু নেই? আপনি মোটেও রোমান্টিক না। এই যে আপনি সারা দিনে আমায় একটাও কল দেন না কেন? এই সময় নেই আমার। গন্ডার কোথাকার, সময় কেন থাকবে? কাল রাতে যে আমি আপনার এত সেবা করলাম, তার জন্য আমায় কিছু দেবেন না? দেবো তো, কাছে আসো। রাতিনে একটা হাসি দিয়ে বলল আকাশ। এই তো আপনার কাছে সরে এসছি দিন দিন। খুশিতে আখি চোখ বন্ধ করতে আকাশ আখির হাতটা নিজের মুখের সামনে জোরে কামড়ে দেয়। আম্মু গো, মরে গেলাম।
এত জোরে চিৎকার করায় মিসেস অনিমা রান্নাঘর থেকে রান্না ফেলে ড্রয়িং রুমে এসে হাজির হলেন। কি হয়েছে আখি, এত জোরে চিৎকার করলি কেন? বেগতিক ঘটনা ঘটে আখি কি বলবে বুঝতে পারছে না। যাই হোক একটা বাহানা দিয়ে বলতে শুরু করে। আসলে আম্মু হয়েছে কি, ফোন আনতে রান্নাঘরে যেতে গিয়ে পাটা মোচড়ে গেছে। ফোন তো তোমার রুমে আছে, তাহলে রান্নাঘরে কি? আখি মুখ উল্টিয়ে জোকারের মতো দাঁড়িয়ে আছে। কিছু না করেই ওকে বকা শুনতে হচ্ছে মিসেস অনিমার সামনে আকাশের কাছে। মিস্টেক হয়ে গিয়েছে, রুম না বলে রান্নাঘর বলে ফেলেছি। ঠিক আছে আকাশ, তুই আর আখিকে বকিস না। আখি বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশের কোনো গুরুত্ব নেই। ও তো শান্ত দৃষ্টিতে আখির দিকে আর চোখে দেখছে আর মুখে ডেভিল হাসি। কি হলো? আম্মু রুমে যাব, যেতে পারছি না। আকাশ, বলো আম্মু। আখিকে রুমে নিয়ে যাও কোলে করে। অবাক দৃষ্টিতে হা করে নিজের মায়ের দিকে তাকিয়ে আছে আকাশ। আম্মু আমি আখিকে কোলে করে রুমে নিয়ে যাব? কিন্তু আম্মু। কেন? কথা যা বললাম তাই করো। আখি না তোমার বউ, তাহলে সমস্যা কোথায় তোমার? মিসেস অনিমার এরকম প্রশ্ন শুনে আখি তো এখন খুশিতে ডাইনিং টেবিলে উঠে নাচতে ইচ্ছে করছে। না আম্মু, আখির ব্যথা করছে না। আখি তোমার ব্যথা করছে? খুব ব্যথা করছে। আকাশ, রুমে নিয়ে যাও আখিকে। সেবার বিরক্ত হয়ে বলল, ঠিক আছে যাচ্ছি। তারপর আখিকে নিয়ে হাঁটা শুরু করলো আকাশের রুমে যাবার জন্য। মিসেস অনিমা মুচকি এসে রান্নাঘরে চলে গেলেন। আপনার কোলে আমার খুব ভালো লাগছে। একদম চুপ থাকো বেয়াদব মেয়ে, না হলে নিচে ফেলে দিয়ে মার্ডার করে দিব। আমি পুলিশ কেস সলভ করতে আমার বেশি সময়ও লাগবে না। আম্মু! আখি এভাবে চিল্লিও না। আপনি নিচে ফেলে দেবার কথা বললেন কেন? না না, আর বলবো না। করে আখি আকাশের গালে কিস করে ওর গলা শক্ত করে জড়িয়ে ধরল। মন চাচ্ছে একে জেলে ঢুকিয়ে দিয়ে আসি। আকাশ আখিকে রুমে নিয়ে এসে বসিয়ে দিল সোফায়। কি হলো, নামালেন কেন? আকাশ কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? তোমার ফোন। আমার ফোন তো নিচে টেবিলে। আকাশ এবার রেগে গেল। ফোনটা নিচে টেবিলে, তুমি আমাকে উপরে নিয়ে এলে কেন? আপনাকে একটু আদর করব। কথাটা বলে আখি আকাশের উপর ঝাঁপিয়ে পড়লো। আকাশ আচমকা ঘটনা ঘটায় টাল সামলাতে না পেয়ে হুমড়ি খেয়ে পড়লো বিছানায়। উফ, উঠো আমার উপর থেকে। না, মাথায় তুলে আছাড় দেবো, উঠো বলছি। আকাশের ধমকে আখি একটা শুকনো ঢোকলে উঠে পড়লো আকাশের উপর থেকে। কলিং বেলের শব্দে মিসেস অনিমা চলে গেলেন দরজা খুলতে। দরজার সামনে আকাশের বাবাকে দেখে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ভেতরে আসতে বলে, আকাশ, আখিকে দেখছি না, ওরা কোথায়? আকাশ, আখি নিচে আয়। মিসেস অনিমার কণ্ঠস্বর শুনে ওরা দুজনে নিচে চলে গেল। আব্বু কখন এলে? এখনই বসো তোমরা। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বসো। বাবা বাড়ি আসায় সবাই মিলে অনেকক্ষণ ড্রয়িং রুমে আড্ডা দিল। তারপর আখি আর মিসেস অনিমা মিলে টেবিলে রাতের খাবার দিলেন। কিছুক্ষণ পর আকাশ আর সাদিক আহমেদ এসে চেয়ার টেনে বসলেন। তারপর সবাই একে একে খাবার খাওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সাদিক আহমেদ খেতে খেতে বলতে শুরু করলেন, এবার আমার সারপ্রাইজের কোথায় আসা যাক। কিসের সারপ্রাইজ? শোনো তাহলে, তোমাদের আম্মুকে আমি ইন্দোনেশিয়াতে থাকার সময় ফোন করে কালকে সারপ্রাইজের কথাটা বলেছিলাম। সারপ্রাইজটা হচ্ছে আমাদের কোম্পানি এই বছর সব থেকে একটা বড় ডিল হাতে নিয়েছিল। সে তো জানি আব্বু। সেই ডিলটার জন্য ইন্দোনেশিয়া আমাকে যেতে হয়েছে। ডিল প্রজেক্টটা অন্য কোম্পানির সাথে খুব ভালোভাবে সাকসেস হয়েছে, তাই তারা স্পেশালি আমাদের কোম্পানিকে বিশেষ দুজনকে একটা ট্যুর অফার করেছে। তাই আমি তোমাদের নামটা লিস্টে লিখিয়ে দিয়ে আসছি। তাই আমি চাই আকাশ, আখি, তোমরা আজ তোমাদের লাগেজ গুছিয়ে নাও। কাল সন্ধ্যার ফ্লাইট, ট্যুর হচ্ছে কাশ্মীর। আমি চাই তোমরা হানিমুনে কাশ্মীর ঘুরে আসো। নিজের বাবার মুখে হানিমুন শব্দ শুনে আকাশের গলায় খাবার আটকে গেল। কোনো রকমে সেটা পানি দিয়ে খেয়ে নিজের বাবার উদ্দেশ্যে বলতে শুরু করে, না আব্বু, অফিসে আমার অনেক কাজ। কাজ তো তোমার সব সময়, তাছাড়া তোমার জটিল কেস তো সলভ হয়ে গিয়েছে। এখন তোমার কোনো বাহানা শুনবো না। কেস সলভের কথা কে বলল আব্বু? আমি বলেছিলাম তোর বাবাকে। আকাশে এখন ইচ্ছে করছে যে নিজেকে নিজের জেলে ঢুকিয়ে দিতে, কিন্তু সেটা করতে পারছে না। আর এইদিকে তো কাশ্মীরে ঘুরতে যাবার নাম শুনে আঁকি তো বেজায় খুশি। মনে মনে তার লাড্ডু ফুটছে। মুচকি মুচকি হাসছে, আকাশের দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। বাহ, সারপ্রাইজটা তো সুন্দর, তুমি অনেক ভালো করেছো। আকাশ আর আখির নামটা লিখিয়ে। অনেক গল্প গুজব হাসি ঠাট্টা করে সবাই ডিনার শেষ করলো।
কিন্তু একটু হাসেনি আকাশ, মুখ গোমরা করে খেয়ে নিল। আখি খুব খুশি। তারপর মিস্টার সাদিব আহমেদ আর আকাশ খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেলেন। আখি আর মিসেস অনিমা রান্নাঘরে প্লেট রাখছে, আর আখি পরিষ্কার করছে আর মনে মনে হানিমুন নিয়ে অনেক জল্পনা কল্পনা করছে। আখি রুমে যেতে না যেতেই গিয়ে দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে। আরে যা, এখনই ঘুমিয়ে পড়লো? আকাশকে ঘুমিয়ে যেতে দেখে আখি মুখটা গোমরা করে নিজেও আকাশের পাশে। রাতে আকাশ আখি দুজনেই গভীর ঘুমে মগ্ন। ঠিক সেই সময় মোবাইলের রিংটন অনর্গল বেজে চলেছে। আখি এত প্রখর রিংটনের আওয়াজে ঘুম ভাঙতে পারল না। ঘুম ভাঙাতে পারল না, তাই সে ওপাশের টেবিলে হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজে ঘুম যেন কণ্ঠে বলে উঠল, হ্যালো। হ্যালো ম্যাম, স্যার নেই? তোমার স্যারের ফোনে ফোন করো, আমার ফোনে কেন ফোন করছো? আখি এবার ফোনটা হাতে নিয়ে চোখ কষলে উলট পালট করে ঘুরিয়ে দেখতে বুঝলো যে সত্যি এটা আকাশের ফোন। হ্যালো রাফি ভাইয়া। জি বলুন। হ্যাঁ বলছিলাম যে আকাশ স্যার কি নেই? আছে, ঘুমাচ্ছে। আর শোনো রাফি স্যারকে এই কদিন একদম বিরক্ত করবা না। স্যার কাল কাশ্মীর বেড়াতে যাচ্ছেন। স্যারকে এই কদিন ফোন করবে না, ওকে? স্যার খুব বিজি থাকবেন। ওকে, বাই। কথাটা বলে রাফি কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল আখি। তারপর আবারও আগেনে শুয়ে পড়ল সকালে। আরে বুয়া, ঠিক করে কাজটা করতে পারিস না? একটা কথা তোকে কতবার বলতে লাগে? আসলে আমি বুঝতে পারিনি আম্মু যে এইভাবে আমলেটটা পুড়ে যাবে। ঠিক আছে, ওটা সাইডে রেখে আরেকটা অমলেট বানিয়ে ফেল। ওকে আম্মু। কথাটা বলে আবারও নিজের কাজে মনোযোগ দিল পুয়া। হ্যালো। জি মিস্টার সাদিব বলুন। ফ্লাইট কোটায় টেক অফ হবে? রাত 4:30 নাগাদ। ঠিক আছে। এয়ারপোর্টে কাউন্টার ইস্ট মিস্টার শ্রেয়ান শিকদারের সাথে কোটায় ফ্লাইটের বিস্তারিত আলোচনা করে ফোনটা রেখে বেরিয়ে এলো ঘর থেকে সাদিব আহমেদ। তারপর এসে বসলেন নাস্তা করতে টেবিলে। মিসেস অনিমা নাস্তার প্লেটগুলো নিয়ে এক একে সাজিয়ে দিলেন টেবিলে। বলেন, নাস্তা করে নাও। আকাশকে আজ অফিসে যেতে দিব না। সারাদিন আঁখি যেন একসাথে দিন পার করে, আর নিজেদের লাগেজ গুছিয়ে নিতে বলবে। খাওয়া শুরু করো, ওরা এসে যাবে। সকালে মিষ্টি রোদ জানালা ভেদ করে ঘরে ঢুকছে। আকাশের মুখে সে মিষ্টি রোদে ছিটে পড়ছে। আকাশের মুখটা কি মায়াবিময় লাগছে। বিছানায় বসে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে স্থিরভাবে তাকিয়ে আছে আখি আকাশের দিকে। ইস, কি মিষ্টি না লাগছে আমার রাগী অফিসারটাকে। কথাটা বলে ঘুমন্ত আকাশের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে আখি চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। আখি আজ খুব খুশি, কারণ কাশ্মীর ওর পছন্দের জায়গা। আখি যখন কলেজে লাস্ট ইয়ারে পড়ে, তখন এক্সাম প্রজেক্টের জন্য 2 মাস আগে কলেজ থেকে কাশ্মীরের ট্যুরতে আখি নিজের নাম লিখিয়েছিল। কিন্তু কয়েকদিন পরে আখির অসুস্থতার কারণে যেতে পারল না আর। কলেজের সকল স্টুডেন্টই গিয়েছিল, সাথে মিমো। আখি তখন খুব হতাশ হয়েছিল, কিন্তু আজ কাশ্মীর যাবে ভেবে বাথরুমে নাচতে ইচ্ছে করছে আখি। কাশ্মীরে যাবে, তাও আবার নিজের প্রিয় মানুষের সঙ্গে। সে স্নান সেরে নিজের মাথায় টাওয়াল পেঁচিয়ে নিচে যাওয়ার জন্য দরজার বাহিরে পা রাখতেই কি মনে করে আবার ঘরে ফিরে এলো। আকাশের সামনে আখি দাঁড়ালো। তারপর মুখে দুষ্টামের হাসি দিয়ে আকাশের হাতটা ধরলো নিজের মুখের সামনে। তারপর বলতে শুরু করলো, আমি কারোর ঋণ রাখি না মিস্টার আকাশ। কাল আপনি আমায় কামড় দিয়েছিলেন, আর আজ আমি দিলাম। কথাটা বলে জোরে সে নিজের ধারালো ছোট দাঁত বসিয়ে দেয় আকাশের হাতে। মা গো, বাবা গো বলে চিলিয়ে উঠল। আকি হেসে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। মরে গেলাম শান্তিতে। এই মেয়ে আমায় কোনো দিনও ঘুমাতে দেয় না। গজগজ করতে করতে আকাশ বিছানা ছেড়ে উঠে পড়ল। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরে আখি, আয় বস। আকাশ কি এখনো ঘুমাচ্ছে? না আম্মু, ডজ দিয়ে আসছি, উনি উঠে পড়েছেন। না। আখির কথাই জোরে জোরে হেসে দিল মিসেস অনিমা সাদিব। সবাই যখন টেবিলে বসে আকাশের জন্য অপেক্ষা করছে, কিছু সময় বাদে আকাশও এসে উপস্থিত হলো নাস্তার টেবিলের সামনে। আকাশও চেয়ার টেনে বসে পড়ল। তারপর সবাই একে একে নাস্তা করতে শুরু করে দিল। আকাশ খাচ্ছে আর মোবাইল টিপছে। মিসেস অনিমা আর সাদিব কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু আখি খাচ্ছে আর আকাশের পায়ে একবার করে সুড়সুড়ি দিচ্ছে, যেটা আখির রোজকার অভ্যাস। আর আকাশও বারে বারে বিষম খাচ্ছে। আকাশ, হয়েছে কি তোর? কিছু না আম্মু। তাহলে বিষম খাচ্ছিস যে? জানি না কেন। আকাশ, খেয়ে নাও, বেশি কথা বলো না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
খেয়ে নে আকাশ। হুম। আখি জেনে আবার আকাশের পায়ে সুড়সুড়ি দেবার জন্য পা বাড়বে। বড় বড় চোখ করে আখির দিকে তাকালো। আখি এবার ভয়ে ঢোক গেল, তাই আর কোনো দিকে না চেয়ে চুপচাপ খেয়ে নিচ্ছে। আকাশ হাঁপ ছেড়ে বাঁচলো, আবারও নিজের মোবাইল দেখে মনোযোগ দিল। তারপর সবাই খেয়ে দিয়ে উঠে গেল। মিসেস অনিমা চলে গেলেন নিজের কাজে, আখিও রান্নাঘরে। আকাশ ড্রয়িং রুমে বসে কাকে একটা কল করার চেষ্টা করছে, কিন্তু অপর পাশের ব্যক্তিটা কলটা রিসিভ করছে না। উফ ড্যাম ইট, কলটাও রিসিভ করছে না। সাদীপ এবার ড্রয়িং রুমে এসে বসলেন। আকাশকে চিন্তিত হয়ে অনর্গল কাউকে একভাবে কল করতে দেখে সাদীপ জিজ্ঞাসা করলেন, কাকে কল করছো আকাশ? রাফিকে। সকাল থেকে ট্রাই করছি কিন্তু একবারও কলটা রিসিভ করছে না। এদের কোনো রেসপন্সিবিলিটি নেই স্যারের সাথে কিভাবে বিহেভ করতে হয়। রেগে যেও না, হতে পারে রাফি কোনো কাজে আটকে গিয়েছে, তাই ফোনটা রিসিভ করতে পারছে না। শোনো আকাশ। জি বলো আব্বু। আজ বাড়ি থেকে বেরোলে চলবে না, কিছুক্ষণ পরে রুমে গিয়ে নিজের লাগেজ ভালো মতো গুছিয়ে নিও। জি আব্বু। আকাশ আর সাদীপ আহমেদ নিজেদের মধ্যে কিছু কথোপকথন সেরে টিভি দেখা শুরু করলেন। আখি, নিজের লাগেজ গুছিয়েছিস? আম্মু জি। সব কিছু ঠিকভাবে গুছিয়ে নিস। জি আম্মু, আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে তো আম্মু? হ্যাঁ রে পাগলি, অনেকগুলো মিস করব। কথাটা বলে একে অপরকে হাস্যোজ্জ্বল মুখ করে জড়িয়ে ধরলেন। আখির সাথে মিসেস অনিমার সম্পর্ক শুরু থেকেই ভালো। নিজের কোনো মেয়ের না থাকে আখিকে খুব ভালোবাসেন, নিজের মেয়ের মতো করে মিসেস অনিমা। তারপর একে অপরকে ছেড়ে দিয়ে আখি চলে গেল নিজের রুমে লাগেজ গোছাচ্ছে আখি। মিসেস অনিমাও নিজের কিছু কাজ গুছিয়ে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলেন সাদিফার আকাশের কাছে। আকাশ টিভি দেখা বন্ধ করে মোবাইল টেপে মনোযোগ দিল আবার। আখি এখন বিছানায় বসে একে একে সবাইকে কল করে নিজের কাশ্মীর যাবার খবরটা শোনাতে লাগলো। হ্যালো ভাইয়া। বল, কেমন আছিস? কল দিস না কেন আর? তোমাকে একটা নিউজ দেবার আছে। বল। আমি আজকে সন্ধ্যার ফ্লাইটে কাশ্মীর যাচ্ছি ভাইয়া। খুব ভালো, কোথায়? এবার রাখছি ভাইয়া, বাই। আরে শোন তো। অয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে আখি ফোনটা রেখে দিল। তারপর একে একে মিমকে সবাইকে কল দিতে শুরু করলো আখি। সবাইরে তো কল দেওয়া শেষ, কাউকে বাদ দিই নাই। এবার লাগছে সুখী, এবার লাগেজ গুছিয়ে নি। কত কি নেবার আছে। আখি লাগেজ গুছাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আখি নিজের সমস্ত ড্রেস বার করছে, সালোয়ার, শাড়ি, থ্রি পিস, জিন্স সবই নিয়েছে। শ্যাম্পু, সাবান, ব্রাশ, টুথপেস্ট, সানগ্লাস, যা যা প্রয়োজনীয় আখি ছিল সব কিছু ব্যাগে নিয়েছে। আখির ব্যাগ ভর্তি হয়ে গেল, কিছু জিনিসপত্র এখনো পড়ে রয়েছে। এখনো তো আকাশের ব্যাগও গোছাতে বাকি, কিন্তু আমার তো জিনিসপত্র এখনো রয়েছে, কি হবে? আখি কিছুক্ষণ মাথা চুলকাতে চুলকাতে ভাবলো, আইডিয়া, আমি আকাশের ব্যাগে রেখে দিব। সমস্ত কিছু নিজের মতো করে গুছিয়ে আখি ব্যাগগুলো সাইডে রেখে দিল। তারপর মোবাইল টিপতে বসে গেল। দুপুরের খাবার রান্না করছেন অনিমা, সাহায্য করছে বুয়া। আম্মু, আমি একটু বাহির থেকে আসছি। যা, শোন, তাড়াতাড়ি ফিরে আসিস। আম্মু। একটু আসছি বলে আকাশ রাফির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। রাখি কল না রিসিভ করায় খুবই চিন্তিত আকাশ। বুয়া। জি আম্মু। কি কোথায়? ওকে ডেকে নিয়ে আসো নিচে। জি আম্মু। কথাটা বলে বুয়া চলে গেল। আখিকে ডাক দেয়। উপরে এসে বুয়া আখিকে ডাক দেয় আর চলে এসে আর আখিও নিচে এসে মিসেস অনিমার কাছে। ডাকছো আম্মু? বস। আমি আমার মাথা লাগানোর বামটা পাচ্ছি না, কোথাও দেখেছিস? না আম্মু। ছাড়ো সব। আখি, নিজের লাগেজ ভালো করে গুছিয়েছিস? আম্মু। আকাশ রাফির বাড়ির সামনে এসে কলিং বেল চাপ দেয়, সঙ্গে সঙ্গে বেজে ওঠে। কিছুক্ষণ দাঁড়ানোর পর রাফি এসে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানোর ও পাশের ব্যক্তিকে দেখে ভয়ে ঢোক গেলে রাফি, কারণ তার স্যার তার সামনে দাঁড়িয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে আছে আকাশ। আকাশ খুব প্রয়োজন না হলে কারোর বাড়ি যায় না, কিন্তু আজ রাফির বাড়ি এসেছে, ওর কল না ধরে। আরে স্যার, ভিতরে আসুন, যদি দরকার থাকতো বলতেন। স্যার, আমাদের বাড়ি আমি নিজে চলে যেতাম, আপনাকে এত কষ্ট করে আসতে হতো না। রাফির কথা শেষ না হতে হতেই কষিয়ে চর বসিয়ে দেয় আকাশ রাফির গালে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাফি। সে কিছুতেই বুঝতে পারছে না যে কিছু না করতে আকাশ তাকে কেন মারলো। ইডিয়েট, সকাল থেকে তোমাকে কল করে যাচ্ছি। কিন্তু স্যার। একদম চুপ। স্যার, আমার কথাটা তো শুনুন একবার। কি শুনবো? একে তো কল রিসিভ করছো না, তারপরে কালকে ডকুমেন্টস খুঁজে আমাকে সেন্ড করতে বলেছিলাম তোমাকে, তুমি তাও করনি। এত আনরেসপন্সিবিলিটি কেন তোমার? স্যার, এবার আপনি আমার কথা শুনুন।
আমি ডকুমেন্টস পেয়েছি, এগুলো আমার কাছে আছে। আপনাকে আমি আজকে সেন্ড করব বলে। পেয়েছো যখন রাতে ফোন করনি কেন? স্যার আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু ম্যাম কল রিসিভ করেছিল। আপনাকে দেবার কথা বললে ম্যাম বলেন যে আপনি ঘুমাচ্ছেন, আর এটাও বললেন যে আপনি আর ম্যাম আজকে সন্ধ্যার ফ্লাইটে কাশ্মীর যাচ্ছেন ঘুরতে। আপনাকে যেন এই 2 দিন আমি যেন খামোকা কল না করি, আমাকে কিছু বলতে সুযোগ না দিয়ে ম্যাম কলটা কেটে দিলেন। রাফির কথা শুনে অবাক আকাশ। রাফি কল করেছিল, কিন্তু কথাটা একেবারের জন্য বলেনি আখি। আখির ওপর সুপ্ত রাগ জন্মালো আখির ওপর আকাশের। ঠিক আছে, রাফি ডকুমেন্টসগুলো ডিআইজি স্যারকে পাঠিয়ে দিও সময় মতো, আর আমাকে পাঠাতে হবে না, আমি আসছি। স্যার আপনি তো প্রথম এলেন, আমার বাসায় ভিতরে আসবেন না? অন্য সময় যাব। আর হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য অফিসে আসতে পারবো না, তুমি সব দিকটা সামনে নিও। ঠিক আছে স্যার। আকাশ কথাটা বলে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। গালে এখনো হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাফি। সজোরে মেরেছে চটটা। আকাশের হাতের সাপ উঠে গিয়েছে তার গালে। মুখ গোমরা করে রাফি আকাশের যাবার পানে তাকিয়ে বলতে শুরু করে, কিছু না করে স্যারের কাছে চর খেতে হলো আমাকে। তারপর রাফির মনে হলো যেন কি ও কিছু ভুলে যাচ্ছে। কিছুক্ষণ পর ওর হঠাৎ মাথায় এলো, আরে আমি তো চুলাই তরকারি বসিয়ে আসছিলাম, বোধহয় পুড়ে যাচ্ছে। কথাটা বলে রাফি দৌড় দিল রান্নাঘরের দিকে। দুপুর 2টা বাজে, আকাশ এখনো কি করছে? ও এসে যাবে খন, তুমি টেবিলে খাবার দিতে শুরু করো। হ্যাঁ দিচ্ছি। বুয়া খাবার নিয়ে আয়, আমি বেড়ে দিচ্ছি। হ্যাঁ যাচ্ছি আম্মু। আকাশ এখন দাঁড়িয়ে রাজশাহীর একটা বড় শপিং মলে নিজের জন্য ড্রেস পছন্দ করতে ব্যস্ত। কয়টা বাজে তার খেয়াল নেই। অবশেষে অনেক খোঁজার পর তার একটা স্যুট নজরে ঠেকলো। ব্ল্যাক তার প্রিয় রং হলো। এই পার্পল কালারের স্যুটটা তার বেশ পছন্দ হয়েছে। ম্যাচিং করে প্যান্টও কিনলো আকাশ। বিল পে করে শপিং মল থেকে বেরিয়ে আসতে যাবে। ঠিক সেই সময় আকাশের চোখে পড়লো শপিং মলের ঠিক বাম সাইডের কর্নারে থাকা শেষ প্রান্তের একটা দোকানে ঝুলতে থাকা অ্যাশ কালারের শাড়ির দিকে। আকাশ শাড়িটার দিকে এক নজরে তাকিয়ে কল্পনা করলো ওই শাড়িতে আঁকিকে কি সুন্দর মানাবে এই শাড়িটি পরলে আঁকিকে। তাই বেশি না ভেবে চলে গেল ওই দোকানটার দিকে। এক্সকিউজ মি। দোকানে থাকা ব্যক্তিটি আকাশকে উত্তর দিল, ইয়েস স্যার, বলুন কি সাহায্য করব? ওই অ্যাশ কালারের শাড়িটা একটু দেখান। ওয়েট স্যার, আনছি। বাহ, খুব সুন্দর শাড়িটি। বেস্ট কোয়ালিটি আছে স্যার। ওকে, প্যাক করে দিন। এটার প্রাইস কত? 2999 স্যার। ওকে। বিল পেমেন্ট করে আকাশ বেরিয়ে এলো। আকাশ গাড়িতে উঠে স্টার্ট দিল, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আখি তোর পায়ে ব্যথা কেমন আছে? এখন ভালো আম্মু। জি আখি শোনো, বলুন। আমার রুমে একটা ব্যাগ আছে, ওইটা একটু নিয়ে আসো। জি আব্বু। আখি চলে গেল মিসেস অনিমা ও সাদিপের রুমে। টেবিলের পাশে থাকা একটা ব্যাগ নিয়ে আসলো টেনে হিসে। ব্যাগ কিছুটা ভারী। এই নাও আখি, এতে তোমার আর আকাশের কাশ্মীরের পোশাক আছে। ঠিক আছে আব্বু। আখি ব্যাগটা নিয়ে গেল নিজের রুমে। কলিং বেলের শব্দ পেয়ে মিসেস অনিমা দরজা খুলতে চলে গেলেন। আরে আকাশ আসছে বলে কোথায় গিয়েছিল? রাফির বাসায় আম্মু। যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। আকাশ ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য তো ওয়েট করছিলাম। আকাশের রুমে এসে দেখে তার ব্যাগটা গোছানো। কে গোছালো আমার ব্যাগ আম্মু? আমি গুছিয়েছি। এই কোথায় ছিলেন সারাদিন? আপনাকে কত মিস করেছি। রাফি কল করেছিল কালকে। কিন্তু ওই ভাইয়াকে আমি আপনাকে কল করতে বারণ করেছি। আকাশ এখন তর্ক করতে চায় না, তাই বেশি কথা না বাড়িয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। তারপর দুজনে নিচে চলে এলো। সবাই টেবিলে খাওয়া দাওয়া করছে আর হালকা পাতলা কথা বলছে। খাওয়া শেষে সবাই উঠে হাত মুখ ধুয়েও নিজেদের ঘরে নিজেরা চলে গেল। এই আকাশ, ফ্লাইটের সময় আসবে কখন? বেশি না কথা বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। আকি খুবই উদ্বিগ্ন। ফ্লাইটের টাইম কখন আসবে খালি খালি আকাশকে জিজ্ঞাসা করছে। আকাশ এবার একটা জোরে ধমক দিল। আকি ধমক খেয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা 6:32। এই আকাশ উঠুন, যেতে হবে তো। ঘুমো ঘুমো চোখ কষলে আকাশ ঘড়ির দিকে একবার চেয়ে নিল। এখন মাত্র তো 6:32, আরও একটু ঘুমাই। আখি বিরক্ত করবে না? কাশ্মীর যাবার আনন্দে আখির ঘুম হয়নি, তাই সে সুন্দর করে সেজে নিয়ে রেডি হয়ে গিয়েছে আখি। ওর তো তর সইছে না। এই উঠুন না, রেডি হয়ে নিন, যদি ফ্লাইট মিস হয়ে যায়। আখিরা তো বিরক্ত করে বাধ্য হয়ে উঠে পড়তে হলো আকাশকে। নিন, তাড়াতাড়ি করুন। মন চাইছে ফ্লাইটের উপর তোমাকে বসিয়ে দিয়ে আসি। আকাশও রেডি হয়ে নিল। তখন বাজে 7টা। তারপর লাগেজগুলো হাতে নিয়ে নিচে নেমে এলো।
মিসেস অনিমা সেই সময় আসছেন ড্রয়িং রুম থেকে। তোরা রেডি হয়ে নিয়েছিস এত তাড়াতাড়ি? রেডি হবার জন্য এই আঁখি আমার কান ঝালাপালা করে দিয়েছে। মিসেস অনিমা হেসে দিলেন। তারপর সাদিফ চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসে। বাহ আঁখি, তোকে তো অনেক সুন্দর লাগছে। কোন রিসোর্টে উঠবে আকাশ? আশা করি তোমার মনে আছে। জি আব্বু। আকাশ, আঁখির কিন্তু খেয়াল রাখিস। চিন্তা করিও না আম্মু, ওনার খেয়াল আমি ঠিক রাখবো। সাদিফ আহমেদ আখির কথা শুনে হেসে দিলেন। সবার সাথে কথোপকথন সেরে আকাশ আখি দুজনে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আকাশ ড্রাইভ করছে আপন মনে। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ির সামনে আখি বসে, পাশের জানালা খোলা, বাইরের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত শহরের যান চলাচল দেখছে। সেই সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। রাস্তায় চলা মানুষেরা প্রাণপণে দৌড়াচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। বৃষ্টি এবার একটু জোরে শুরু হলো, কিন্তু তাও যানবাহনের কমতি নেই। তারা তাদের মতো করে চলে যাচ্ছে নিজেদের রাস্তায়। আখি বেশ উপভোগ করছে। একটু ঝুঁকে গিয়ে নিজের দুহাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টিতে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন আখির হাতে এসে থমকে যাচ্ছে। আখি হাসছে আর হাত দুটি বৃষ্টিতে ভেজাচ্ছে। তারপর শান্তশিষ্ট আকাশকে ড্রাইভ করতে দেখে আখি একটু দুষ্টামি করলো। হাতে জমে থাকা জলের ফোঁটা আকাশের মুখে ছুঁয়ে মারলো। আখি, তুমি কোথাও একটু চুপ করে বসতে পারো না? আপনাকে চুপচাপ আমি দেখতে পারি না। এই শুনুন না, চলুন না একটু বৃষ্টিতে ভিজি। আকাশ রাগান্বিত কণ্ঠে জবাব দিল। তোমার মাথা ঠিক আছে? এই সময় বৃষ্টিতে ভিজবো? গাড়ি সাইড করছি, তুমি নেমে যাও। আমি কাশ্মীর একাই চলে যাব। এই না। আকাশ আবার আগের মতো ড্রাইভ করতে শুরু করলো বিরক্তি ভঙ্গিতে। কারণ আকাশকে একটু আখি নিশ্চিন্তে থাকতে দেয় না। ঘন্টা খানেকের মধ্যেই এয়ারপোর্টে এসে পৌঁছে গেল আকাশ। গাড়িতে বসে থাকা আখিকে বলল, লাগেজ নিয়ে আর পাসপোর্ট নিয়ে ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। কথাটা বলে আকাশ চলে গেল গাড়ি পার্ক করতে। আখিও চেক আউট করে দেখলো এয়ারপোর্টে। কিছুক্ষণ বাদে আখির কাছে আকাশ চলে এলো। আখি চারিদিকটা হালকা ঘুরছে। এই আখি, ঘুরতে ঘুরতে যেন কোথাও চলে যেও না। ঠিক আছে। সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবার পর আকাশ আখির ফ্লাইটে উঠলো। কিছুক্ষণ বাদে ফ্লাইট টেক আপ করলো। আখি, সিট বেল্ট বেঁধে নিয়েছো? আপনি বেঁধেছেন? দেখুন বাইরেটা সুন্দর লাগছে, তাই না? জানি। আচ্ছা, কাশ্মীর কখন পৌঁছাবো? সকালে। ফ্লাইটে আকাশ একটার বেশি দুইটা কথাও বলছে না, তাই আখিও বেশি কথা বাড়াতে চাইল না। আখি নিজের মতো করে বসে বাইরের সৌন্দর্য দেখছে। ফ্লাইটে কি কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। এদিকে একটি অপরিচিত মেয়ে অনেকক্ষণ যাবৎ আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। আখি যখন ফ্লাইটের ভিতরে আশেপাশে দেখছে, তখন ওই মেয়েটির দিকে আখির চোখ পড়ল। আকাশের ঘুমন্ত অবস্থায় কি মায়াবী না লাগে মুখটা? নিজের স্বামীর দিকে অন্য কোনো নারীর দৃষ্টি কোনো স্ত্রী সহ্য করতে পারে না। আর আখি তো আকাশকে জীবনের থেকেও ভালোবাসে। সে কি করে সহ্য করবে? আশপাশ না খেয়াল করে প্লেন ভর্তি লোকের সামনে আকাশকে নিজের বুকে টেনে নিল। ঘটনার বেগতিক হয় সবে হা করে তাকিয়ে রয়েছে। সে মেয়েটি আবার লজ্জায় মুখটা ফিরিয়ে নিল। শয়তানি, আমার বরকে শুধু দেখার অধিকার আমার, আর কারণ না। আকাশের হুঁশ আসলো। খুব ক্লান্ত থাকায় কানে ইয়ারফোন থাকায় ঘুমিয়ে পড়েছিল। কিন্তু যখন ঘুম ভাঙলো, নিজেকে আখির বুকে আবিষ্কার করলো। আকাশ এবার আখিকে ফিসফিসিয়ে বলে, এই মেয়ে, কি হচ্ছে এইসব? এক্ষুনি আমায় ছাড়ো বলছি। আপনি তো আখি বলতেন, এই মেয়ে বলা আবার কবে শুরু করলেন? থাপড়িয়ে লাল করে দেব। বেয়াদব, ছাড়ো। আখি নাছর বান্দা আকাশকে নিজে থেকে আলাদা করলো না। একদিকে প্লেনের যেন রোমান্টিক ফিল্ম হচ্ছে। প্লেনের সমস্ত মানুষের চোখ আকাশ আর আখির দিকে। রাত 11টা। কে জানে আকাশ আর আখি এখন কি করছে? অত চিন্তা করো না অনিমা। আকাশ তো আখিকে নিজেই বিয়ে করেছে, কিন্তু আকাশ আখির সাথে সব সময় বিরক্ত বোধ নিয়ে কথা বলে। আকাশ রাগী, ছোটবেলা থেকেই নিজের সিদ্ধান্তে অটুট। ছেলেবেলা থেকে ওর রাগটা খুবই বেশি। কিন্তু জানো তো অনিমা, মনটা অনেক ভালো। আসো, খাবার দিয়ে খেয়ে নাও। এতক্ষণ দুজনে আকাশকে নিয়ে কথা বলছিল। তারপর তারা ডিনার করে শুয়ে পড়ে। রাত 1টা। প্লেনে এখন নীরবতা বিরাজ করছে। কেউ কেউ এখনো জেগে মোবাইল টিপছে, কেউ না ঘুমিয়ে জানালা দিয়ে বাহিরের রাতের সৌন্দর্য দেখছে। থমথমে পরিবেশ। কিছুক্ষণ আগে আকাশ আখির বুকে ছিল, আর এখন আখি আকাশের বুকে গড়াগড়ি খাচ্ছে। আখি আকাশের বুকে গড়াগড়ি খাচ্ছে। আকাশ সরাতে চেয়েছিল, কিন্তু সরালো না। তাই নিজেও আখিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে
ফ্লাইট ল্যান্ড করেছে 10 মিনিট হলো। আকাশ আখির একদম শেষের দিকে থাকায় ওদের বেরোতে একটু দেরি হচ্ছে। তারপর ঠেলে ঠুলে নাচতে নাচতে নেমে পড়লো আখি। আকাশ পিছন পিছন নামলো। ওয়াও, কি সুন্দর জায়গা দেখুন। তুমি দেখো। তাতে আকাশ এবার বলতে শুরু করলো। আখি এখানে একদম ফাইজলামো অথবা দুষ্টামি করবে না, বুঝছো? সব সময় শান্ত হয়ে থাকবে, একটু আমার থেকে দূরত্ব বজায় রাখবে। আকাশ আকাশের মতো বকে বকে হেঁটে যাচ্ছে। আকাশের বলা কথায় আখি উত্তর না করা দেখে আকাশ এবার পিছনে ঘুরলো, কিন্তু আখিকে কোথাও দেখতে পেল না। আকাশের মাথায় চিন্তার ভাঁজ পড়লো। চারিদিকে তাকিয়ে দেখতে শুরু করে যে আখি কোথায় গেল। একটু দূরে প্লেনের পাশে আকাশ লক্ষ্য করলো। যে প্লেনে করে এলো সেই প্লেনের সামনে হালকা ভিড় জমেছে। আকাশ কি হয়েছে সেটা দেখতে গেল। গিয়ে দেখলো আখি প্লেনের ছাদে উঠে দাঁড়িয়ে আছে। এই আখি, তুমি ওখানে কি করছো? দেখুন না, আমি একটা সেলফি তুলতে এসেছি, কিন্তু এরা আমায় নেমে যেতে বলছে। ওনাকে কখন ধরে আনতে বলছি, কিন্তু উনি শুনছে না। এটা ওনার জন্য বিপজ্জনক হতে পারে। উনি কিছুতেই শুনছেন না। এবার যদি উনি না নামে তাহলে পুলিশকে কল করতে হবে। আকাশ যে নিজেই পুলিশ সেটা ওদের জানতে দিল না। আখিকে অনর্গল ডেকে চলেছে, কিন্তু আখি নাচরবান্দা। সে আকাশ থাকতে না পেরে সবার সামনে আখিকে জোরে একটা ধমক দিল। আখি ভয়ে ভয়ে নেমে এলো। আকাশ সবার কাছে ক্ষমা চেয়ে আখির কান ধরে টেনে নিয়ে গেল। ছাড়ুন, লাগছে। চুপচাপ চলো, বেয়াদব মেয়ে, যেথায় যায় সেটাই ঝামেলা পাকায়। আমার কানটা আগে আপনি ছাড়ুন। তোমাকে নিয়ে বেশিক্ষণ কোথাও দাঁড়ানো যাবে না। এক্ষুনি যদি ওরা পুলিশে ইনফর্ম করতো কি হতো? কি আর হতো, আমার হয়ে আপনি জেলে চলে যেতেন। আকাশ আখির কান ধরে আছে, কিন্তু আখির ফাজলামো শেষ হলো না। আকাশ মনে মনে ভাবছে যে আখিকে এখন কিছু বলাই বৃথা। তারপর ওরা বুকিং করে রাখা রিসোর্টে গাড়িতে উঠে চলে গেল রিসোর্টের উদ্দেশ্যে। আকাশ আখি কানে এবার ছেড়ে দিয়েছে। আখি কানে নিজের হাত বুলাচ্ছে, কারণ আকাশ খুব জোরে কানটা টেনে ধরে ও খুব ব্যথা পেয়েছে। একটু দুঃখী দুঃখী মুখ করে আকাশকে বলতে শুরু করলো। প্লেনের ছাদে ওঠা তো হলো, কিন্তু সেলফি নিয়ে হলো না, শুধু আপনার জন্য। থাপড়িয়ে লাল করে দেব। প্লেনের ছাদে কে সেলফি নিতে ওঠে? কে ওঠে জানি না, আমি উঠি। ওদের কথোপকথন শুনে ড্রাইভার উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। আচ্ছা, একটু আগে ফ্লাইট নম্বর 40005332CK সামনে অনেক লোক জড়ো হয়েছিল। শুনেছিলাম যে প্লেনের ছাদে কেউ উঠেছে, তাই না? হ্যাঁ। ড্রাইভার আখির কথা শুনে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন মনে হয় দিনের বেলায় জিন দেখে ফেলেছে। আরে ওর কথায় বেশি কান দেবেন না। জি। ড্রাইভারের সাথে কাশ্মীরের উঁচু উঁচু পাহাড় নিয়ে জানতে বিস্তারিত কথা হচ্ছিল। এর মধ্যে ওরা রিসোর্টে পৌঁছে গেল। ড্রাইভারের কাজ শেষ, তাই সে চলে গেল। রিসোর্টের লাগেজ রুম পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা হালহাদা লোক ছিল রিসোর্টে। আকাশ আখি ভেতরে চলে গেল। রিসেপশনিস্ট আকাশকে দেখে বললেন, হ্যালো স্যার, ওয়েলকাম টু দ্য কাশ্মীর। থ্যাংক ইউ স্যার, আপনাদের নিউ প্যাকেজ বুক 2 দিন আগে হয়ে গিয়েছে, তাই আপনারা 2টা স্পেশাল অফার পাচ্ছেন। কংগ্রাচুলেশন স্যার। স্পেশাল অফারটা কি? স্যার, স্পেশাল অফার 2টা হচ্ছে। প্রথম অফার, কাশ্মীরের এই রিসোর্টটি এখানে সবচেয়ে বিখ্যাত একটি রিসোর্ট। এই সিজনে এই রিসোর্টের রুম একটাও খালি থাকে না, কিন্তু স্যার আপনারা এই সিজনে এই রুমও পেয়েছেন এবং স্পেশাল অফারও রয়েছে। এইখানে একটি গাড়ি শুধুমাত্র রয়েছে নিউ গেস্টদের চারিদিকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর ডিসকাউন্ট হচ্ছে, সেই রুমগুলোর বুকিং প্রাইস ছিল 56,000, সেইগুলো ডিসকাউন্টে পেয়েছেন স্যার 47,000। আগে চোখ কপালে উঠে গেল এই রুমের প্রাইস শুনে। ছানা বড়া চোখে তাকিয়ে রিসেপশনিস্টের কথা শুনছে। আর স্পেশাল অফার? আর দ্বিতীয় স্পেশাল অফার, আমাদের রিসোর্টটি আপনি যতদিন থাকবেন রিসোর্টের ছাদে একটা স্পেশাল ক্যান্ডি লাইট ডিনারের জন্য ব্যবস্থাও আছে। খুব ভালো ব্যাপার। রুমের চাবি? এই নিন স্যার। চাবিটা নিয়ে আকাশ আখি চলে গেল নিজেদের রুমের দিকে। সেকেন্ড ফ্লোরে 204 রুমটা আকাশের। রুমের চাবি খুলে ভিতরে প্রবেশ করলো তারা। ওয়াও, কি সুন্দর না রুমটা। দেখুন, সামনে উঁচু উঁচু বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। রুমটা বেশ বড়। মাঝখানে একটা সুন্দর বেড, পাশে টেবিল, তার উপর একটা ল্যাম্প, ডান দিকে একটা ফায়ারপ্লেস, 2টো সোফা,
আর অ্যাটাচ বাথরুম রয়েছে, আর সামনে একটা বড় জানালা যেখান থেকে বাইরের সমস্ত কিছু দেখা যাচ্ছে। আখি নিজের পছন্দের জায়গায় এসে খুব বিচলিত, তাই বারে বারে আকাশকে এটা ওটা বলে যাচ্ছে। আখি, বলুন। তুমি ফ্রেশ হবে না? আপনি হবেন না? হব, তুমি আগে যাও। ফ্রেশের কথা উঠতেই আখির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে বলে, দেখুন না, বাথরুমের দরজার কোণে, ওখানে কি খুব ভয় করছে, চলুন না। কোথায়? আসো দেখি। যেন আকাশ বাথরুমের দরজার সামনে গেল, আখি ধাক্কা মেরে ওকে বাথরুমে ঢুকিয়ে দিল আর নিজেও ঢুকে পড়ল। একে অপরের দিকে তাকিয়ে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুজনে। শাওয়ার নিচে দুজন কপতি দাঁড়িয়ে নিজেদের চোখের ভাষা পড়ার চেষ্টা করছে। আখি এবার আকাশের বুকে মাথা রাখলো আর শক্ত করে জড়িয়ে ধরল। আকাশেরও কেন জানি না আখিকে নিজে থেকে আলাদা করতে পারলো না, তাই ও নিজেও আখিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর, আখি, তোমার হলো? আর কতক্ষণ আমাকে এভাবে ভিজে অবস্থায় দাঁড়াতে হবে? আর কয়েক মিনিট দাঁড়ান, আমার পিঙ্ক কালারের সালোয়ারটা পাচ্ছি না। নিজে তো নিজের সালোয়ার পাচ্ছ না, কে জানে আমার ব্যাগে কি ভরে নিয়ে আসছে। শুনুন, বেরিয়ে আসুন, আমার হয়ে গিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচলো আকাশ। তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে নিজের একটা টাওয়াল পরে ফায়ার প্লেসের কাছে নিজের হাত পা গুটিয়ে বসলো। শুনুন, আমি একটু বাইরে থেকে আসছি। কোনো দুষ্টামি করবা না বলে দিলাম, নইলে। ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না। আখি রুম থেকে বেরিয়ে গেল, সোজা চলে গেল সাদে। মিসেস অনিমাকে আকাশ কল করলো। কিছুক্ষণ যাবৎ ওনার সাথে কথা হলো। আকাশ এখানে আসা থেকে সমস্ত ঘটনা খুলে বলল মিসেস অনিমাকে। মিসেস অনিমা তো হেসে হেসে পাগল হয়ে গেল আখির এইরকম কাণ্ড শুনে। তা এখন পাগলিটা কোথায়? বাহিরে গিয়েছে। ওর খেয়াল রাখিস একটু, পাগলিটা তোকে বড্ড ভালোবাসে। ঠিক আছে আম্মু, তোমার লাঞ্চ কমপ্লিট? ঠিক আছে আম্মু, রাখছি। আমার সাথে কথা বলার পর আকাশ ফোনটা রেখে দিল। তারপর ফায়ার প্লেস থেকে উঠে একটা ব্যাগ খুলো, দেখলো এতে সমস্ত মেয়েদের জামা কাপড় ভর্তি। বুঝলো এটা আখির ব্যাগ। তারপর অন্য একটা ব্যাগ খুলো, সেখানে নিজের জামা কাপড় পেল। একটু নিচে হাততে ওর হাতে একটা ছোট মতো ফিতার মতো আকাশের হাতে ঠেকলো। তারপর যখন ওইটা ব্যাগ থেকে বাইর করলো, তখন আকাশ খুব লজ্জা পায় এই পোশাকটা দেখে। পোশাকটা ছিল মেয়েদের জামার ভিতরে পরা ছোট জিনিস। আকাশ এবার খুব রেগে গেল। নিজের ব্যাগের এইরকম পোশাক দেখে খুবই লজ্জা ও আকাশ পেল, তাই ও ওইটা আবার নিজের ব্যাগে আগের জায়গায় রেখে দিল। তারপর আকাশ ভালো করে নিজের ব্যাগটাকে হাতড়ালো। নিজের জামা কম, দুটো ব্যাগে আখির জামা বেশি। আখি কিছু একটা বলার জন্য রুমের ভিতরে আসতেই আকাশ লজ্জা চোখে আখির দিকে তাকিয়ে বলে, আমার ব্যাগে তুমি তোমার জামা কাপড় কেন রাখছো? আমার ব্যাগে আর জায়গা ছিল না। অত বড় ব্যাগে তুমি কি রাখছো যে জায়গাই নেই? অনেক কিছু নিয়ে আসছি, যেমন চিপস, ব্রাশ, সাবান, টুথপেস্ট, জামা কাপড়, জিন্স টপ। তারপর থাক, তোমাকে আর বলতে হবে না। আমার ব্যাগে যা রেখেছো বার করে নাও এক্ষুনি। ওসব ছাড়ুন না, বলছি নিচে চলুন, পাহাড়ে যাব, কত স্নো আছে ওখানে। আমি আজ অনেক টায়ার্ড, আজ না কালকে। না, আমি এখনই যাব। জেদ করো না, কালকে অনেক জায়গায় ঘুরতে যাব। এখানে এসে রেস্ট নাও, আমি খাবার অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে ঘুম দিব। আকাশের কথা শুনে আখি গাল ফুলিয়ে দাঁড়িয়ে। আখির মুখের দিকে তাকিয়ে আকাশ ছোট ছোট চোখ করে বলল, ঠিক আছে, সন্ধ্যায় বেরোবে। আনন্দে আখি এসে বিছানায় ধপ করে বসে পড়ল। আকাশের গলা জড়িয়ে ধরল। আখি ছাড়ো। না, ছাড়বো না। এই আমাকে একটা কিস দিন না। আখি, এখন এসব করো না। কিন্তু আখি শুনবে না। যে না আকাশ ওর ঠোঁটে নিজের ঠোঁট মেলাতে যাবে, অমনি গেটে নক করার শব্দ হলো। স্যার, আপনার অর্ডার। আকাশ আখিকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে গেট খুলে অর্ডারটা নিয়ে টেবিলে রেখে দিল। আখি আসো, খাবো। একটা কথা বলবো আপনাকে। আমার না হাতটা খুব ব্যথা করছে, না জানি খেতে পারবো কিনা। আমি জানি তোমার হাতে কিছুই হয়নি, বেকার বাহানা করো না। আসলে তখন প্লেন থেকে নামতে গিয়ে। ঠিক আছে, বসো এখানে। আখি গিয়ে সোফায় আনন্দ করে বসলো। আকাশ তো হাতে প্লেট নিয়ে গিয়ে বসলো। আকাশ এক লোকমা মাখিয়ে আখির মুখের সামনে ধরতে আখি খেয়ে নিল। আকাশ আখিকে খুব যত্ন করে খাওয়াচ্ছে। আখিও চুপচাপ ভদ্র মেয়ের মতো খেয়ে নেয়। আকাশও খাচ্ছে আর আখিও নিজের দুটি নয়ন ভরে দেখছে আকাশকে। আখি ভাবছে এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য কতই না অপেক্ষা করেছে, কিন্তু এই মানুষটা আখির খুব কাছে এসেও দূরে সরে যায়।
আঁকি ভাবছে, কেন জানি না এই মানুষটার প্রতি তার ভালোবাসা কমে না। এই সমস্ত কথা চিন্তা করতে করতে আঁকি খেয়ে নিল। আঁকিকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেয়ে নিল আকাশ। খাওয়া শেষে খুব যত্নে আঁকির মুখটা মুছিয়ে দিল। মুখ মোছাতে গিয়ে আকাশ লক্ষ্য করলো আঁকির চোখের কোণে সামান্য পানি, যা চিকচিক করছে। তারপরে দুজনে একটু রেস্ট নিল। আকাশ ঘুমাচ্ছে, কিন্তু চোখে ঘুম নেই আঁকির। তার একটাই কল্পনা আর বিশ্বাস, তার ভালোবাসা দেখে একদিন আকাশ আঁকিকে অবশ্যই ভালোবাসবে, তাকে নিজের করে নেবে। কথাগুলো ভাবতে ভাবতে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল আঁকি। সন্ধ্যায় আঁকি উঠো, আর একটু ঘুমাই। আমি একাই চলে যাচ্ছি বাহিরে। না, দাঁড়ান, আমি যাব। আঁকি বিছানা ছেড়ে উঠে দেখে আকাশ শীতের পোশাক পরে একদম রেডি। আপনি রেডি হলেন কখন? যখন তুমি ঘুমাচ্ছিলে। ওসব ছাড়ো, তাড়াতাড়ি রেডি হও। বাইরে কিছু লোককে বলাকওয়া করতে শুনেছি যে রিসোর্ট থেকে কিছুটা দূরে একটা কফি শপ আছে, যেইটা একদম পাহাড়ের বিপরীতে অবস্থিত। শুনেছি ওখান থেকে বরফে ঢাকা পাহাড় একদম কাছে দেখা যায়। আঁকিও তাড়াতাড়ি রেডি হয়ে নিল। চলুন, আমি রেডি। তারপর তারা দুজনে বেরিয়ে পড়ল রিসোর্ট থেকে। একটু দূরে কফি শপে যাবার উদ্দেশ্যে। রাস্তায় অনেক বরফ জমে। আকাশ স্বাভাবিকভাবে হেঁটে চলেছে, কিন্তু অসুবিধা হচ্ছে আঁকির। সে কোনো রকমে পা ফেলছে। তারপর নিজের সামনে দিয়ে একজন সুখী দম্পতি যাচ্ছে, যারা জড়জড়ি করে হাঁটছে। আখিরও ইচ্ছে হলো আকাশের সাথে ওইরকমভাবে যাবার, তাই ও আকাশকে দাঁড়াতে বলে একটু এগিয়ে গিয়ে আকাশের হাতটা ঠিক ওইভাবে শক্ত করে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো। আখি আকাশকে ধরে হাঁটছিল। কিছু সময় পরে তার পৌঁছে গেল কফি শপে। এই কফি শপটা ওই রিসোর্টেরই কফি শপ। এই কফি শপে লোকজন গিজগিজ করছে। একটা কাপল সিট দেখে দুজনে গিয়ে বসে পড়লো। তারপর একটা ওয়েটার এলো জিজ্ঞেস করতে যে, স্যার এই নিন মেনু, এর মধ্যে অনেক রকমের কফি আছে। এখানে সব থেকে দামি কফিটা নিয়ে আসুন। ম্যাম আপনার? এই কফিটা 2টা নিয়ে আসুন। আখি জানালে বাহিরে দেখছে। সন্ধ্যাতেও যেন বরফে ঢাকা পাহাড় চিকচিক করছে। একটু স্পষ্টভাবে লক্ষ্য করলে দেখা যাবে পাহাড়ের উপরের অংশে বেশ কিছু লাইট জ্বলছে। ওখানেও হয়তো কিছু সারি সারি দোকানপাট রয়েছে। তারপর আখি ভেতরের দিকে তাকালো। কতগুলো কাপল বসে আছে চেয়ারে, নিজেদের মধ্যে কথা বলছে একে অপরের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখ করে। কেউ কেউ তো আবার জড়িয়ে ধরে বসে আছে। আখি এবার আকাশের দিকে তাকালো, দেখলো আকাশ মোবাইল টিপছে। তার চারপাশে কি হচ্ছে লক্ষ্য নেই, সে তো নিজের কাজে ব্যস্ত। আখি একটা দীর্ঘশ্বাস পেল। ওদের অর্ডার করা কফি চলে এলো। সার্ভটা খুব সুন্দরভাবে করেছে। কফিটা দারুণ না? খেতে পুরো আপনার মতো। আকাশ গরম কফি সবে একটু মুখে দিয়েছিল, কিন্তু আখির এরকম কথা শুনে বিষম খেলো। এই নিন, একটু পানি খান। হঠাৎ আপনার কি হলো? এইরকম কথা আর বলবে না। দুজনে কফি খাচ্ছি আর এইরকম ওয়েদারটার মজা নিচ্ছে। আকাশ কফি খাচ্ছে আর হেসে হেসে ফোন টিপছে। আখি কফি খেতে খেতে চারিদিকে দেখছে। হঠাৎ ওর চোখে পড়লো ডান সাইডের একটা জানালার পাশে টিভির দিকে। ওখানে দুজন ছেলে আর একজন মেয়ে বসে নিজেদের মধ্যে সিরিয়াস কিছু নিয়ে কথা বলছে। আখি মেয়েটিকে দেখার জন্য উতলা, কিন্তু পাশ ফিরে বসে তাই কিছুতেই মুখটা দেখতে পেল না। তারপর দুজন ছেলেটি কোথায় চলে গেল। মেয়েটি এবার এদিক ওদিক তাকাতেই আখি মেয়েটিকে চিনতে পারলো। সেই ফ্লাইটের মেয়েটি যে আকাশের দিকে তাকিয়েছিল। মেয়েটির চোখ পড়লো আকাশ আর আখির দিকে। মেয়েটি মনে হয় পরিচিত চোখে তাকালো। আখির গা জ্বলে উঠলো মেয়েটিকে কফি শপে দেখে। এই শুনুন। বলো। এখান থেকে চলুন। কেন? আমার আর ভালো লাগছে না এখানে। চলুন রিসোর্টে ফিরে যাই। গিয়ে তো আমাকে সেই বিরক্তই করবে। আর তাছাড়াও এই জায়গাটা কত সুন্দর। তুমি তো আজকে ঘুরতে চাইছিলে, তাহলে এখন অসুবিধা কোথায়? না, আমি অত শত জানি না। আপনি চলুন। এই যে শুনুন, আপনাদের বলছি। আগে সেবার বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। তারপর কফি শপ ছেড়ে বেরিয়ে পড়লো। কিছু দূর যাবার পর একটি অপরিচিত কণ্ঠ শুনে দুজনে পিছনে ফিরে দাঁড়ালো। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি, একটু দাঁড়ান। মেয়েটি আকাশদের কাছে এলো। তারপর বলতে শুরু করলো, আসলে আমার বন্ধুরা সব চলে গিয়েছে। ওদের কাজ থাকায় আমি একা বসেছিলাম। আপনাদের দেখলাম আপনারা হয়তো রিসোর্টের দিকে যাচ্ছেন, তাই ভাবলাম আপনাদের সাথেই চলে যাই। আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। আরে না না, চলুন। আপনারা বন্ধুরা চলে গেল, আপনি কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? আকি কি ধরনের কথা বলছো এসব? উনি যাবেন তাতে অসুবিধা কোথায়? আখির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল কথাটা আকাশ। আসুন, আমার রিসোর্টের দিকে যাচ্ছি। হ্যাঁ চলুন। আকাশের ফিসফিসিয়ে দেওয়া ধমক শুনে আখিম গাল ফুলালো। তারপর ওদের সঙ্গে হাঁটতে শুরু করলো। আশা করি আমি আশায় আপনাদের কোনো অসুবিধা হয়নি। আরে তো এমনি রিসোর্টের দিকেই যাচ্ছিলাম।
আপনার নাম? আকাশ আহমেদ। সোনিয়া শাহরিয়ার আমার নাম। উনি? শি ইজ মাই ওয়াইফ, আরোহী আহমেদ আখি। ও হ্যালো। হাই। আমি মালয়েশিয়াতে থাকি, কিন্তু আমার বাবার অফিস আমি সামলাই, তাই আমাকে অনেক জায়গায় যেতে হয়। ঢাকাতে আমরা দুজন বন্ধু থাকতো, ওদের সাথে আমি এসেছি আজকের সকালের ফ্লাইটে। ঢাকায় আপনার বন্ধুরা থাকে আর আপনি মালয়েশিয়াতে কেন? আগেও আমি ঢাকাতেই থাকতাম, সেখানে আমি আমার বন্ধুদের সাথে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। তারপর আমার বাবার পদোন্নতি হওয়ায় মালয়েশিয়াতে থাকি, কিন্তু বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম ঢাকায় ঘুরতে, তাই ওদের সাথে চলে এলাম কাশ্মীর ঘুরতে। কিন্তু জায়গাটা খুব সুন্দর। সত্যি প্লেসটা খুব সুন্দর। এভাবে নিজেদের মধ্যে কথোপকথন বজায় রেখে রিসোর্টে ফিরেছে তিনজনে। মিটি হাসি মুখে আকাশকে প্রশ্ন করে যাচ্ছে, আর আকাশও হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। আখির মুখ রেখে লাল হয়ে গিয়েছে। আখির ইচ্ছে করছে মেয়েটাকে এখানে মেরে শুয়ে দিতে, কিন্তু আকাশের সামনে তা এখন আর করতে পারবে না। তাই ওদের কথা শুনছে আর নিশ্চুপ হয়ে হেঁটে যাচ্ছে। কথা বলতে বলতে অবশেষে ওরা পৌঁছে গেল রিসোর্টে। আপনি কত নম্বর রুমে থাকছেন? 204। আমি তো 201। ভালোই হয়েছে, যেহেতু একই ফ্লোরে আছি, টাইম হলে আসবেন, দুজন গল্প করব। ওকে বাই। আকাশ আরোহী। কথাটা বলে সোনিয়া চলে গেল ওর রুমের দিকে। চলো তাহলে আখি যাওয়া যাক। আকাশের হাত ছেড়ে দিয়ে আখি মুখ বাঁকিয়ে চলে গেল নিজের রুমের দিকে। আকাশ অবাক চোখে আখির যাবার দিকে তাকিয়ে আছে। তার কিছুতেই মাথায় এলো না আখি রেগে চলে গেল কেন। আকাশ আর কিছু না ভেবে সে রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে আখিকে কোথাও দেখতে না পেয়ে দেখে আখি জানালার পাশে ওদিক মুখ করে বসে আছে। আকাশ দেখলো জানালার ও পাশে আখি বসে আছে। আখি তোমার কি হলো? একদম আমার থেকে আপনি দূরে থাকবেন, আসবেন না আমার কাছে, বলে দিলাম। কিন্তু কেন? আকাশ যে না আখির গায়ে হাত দিতে যাবে, অমনি আখি আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আখির আচমকাই ধাক্কায় আকাশ হুমড়ি খেয়ে পড়ে যেতে নিল, কিন্তু পড়ল না, টেবিলটা ধরে নিল। আখির এরকম কাজে আকাশ এবার রাগ সামলাতে পারল না, চর বসিয়ে দিল আখির গালে। চর খেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আকাশের উদ্দেশ্যে বলতে শুরু করলো, আপনি তো এটাই পারেন আমাকে মারতে, ভালো তো আর বাসেন না। বলে আখি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আকাশ নিজের রাগ নিয়ন্ত্রণ করলো হাত মুষ্টিবদ্ধ করে। তারপর ঠান্ডা গলায় আখির কাছে গিয়ে তার গালে একটা চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল। আকাশের এরূপ কাজে আখি থ হয়ে বসে আছে। আখি মনে মনে বলছে, যে বিয়ের পর থেকে এতদিন অবধি কোনো দিনে নিজে থেকে আমাকে জড়িয়ে ধরা তো দূর, আমার কাছে এসে কোনো দিনও বসেনি, সে কি না আমায় জড়িয়ে ধরলো? না না না, এ হতে পারে না। চোর খেয়ে আমি স্বপ্ন দেখছি না তো, হাতে একবার জোরসে চিমটি কাটি, তাহলে বুঝতে পারবো। আখি নিজের হাতে একটা জোরে চিমটি কাটে। খুব জোরে লাগায় আখি চিৎকার করে ওঠে। আখির চিৎকারে আকাশও ভয়ে লাফিয়ে চিৎকার করে উঠল। এই মেয়ে চিৎকার করলে কেন? হ্যাঁ, তোমার মাথায় কি কিছু নেই? অতিরিক্ত ভয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে কথাটা বলো আকাশ। আসলে আমি ভাবছিলাম যে আমি হয়তো স্বপ্ন দেখছি, আপনি নিজে থেকে আমাকে জড়িয়ে ধরলেন, তাই আমি নিজের হাতে চিমটি কেটে দেখছিলাম যে সত্যি কিনা। তাহলে এখন কি বুঝলে? সত্যি, কিন্তু আপনি ওখানে কেন এবার এসে জড়িয়ে ধরুন না। দুহাত বাড়িয়ে আখি ডাকছে আকাশ। আকাশ একটা তপ্ত শ্বাস ফেলে ভাবছে ভালোবাসা পাওয়ার জন্য এই মেয়ে কত না অপেক্ষা করে। আকাশ মনে মনে বলল, আর বেশি দেরি নয় আখি, আমি তোমাকে তাড়াতাড়ি নিজের করে নিব। এই কি হলো, আসুন না। এখন না। গন্ডার কোথাকার। আকাশকে গন্ডার বলাতেও কোনো প্রতিক্রিয়া না দেখে সোফায় বসে পড়ল। তারপর পকেট থেকে মোবাইল বাইর করে ফোন টিপতে শুরু করলো। আখি বসে বসে আকাশের ভাব দেখছে আর মনে মনে ভাবছে, আমি যে ওনাকে আমার কাছে আসতে বললাম, কি হলো, উনি এলেন না কেন? কেউ আস্তে আস্তে উঠে চলে গেল। আকাশের পাশে চুপটি করে বসে রইল। রাত্রে দরজা নক করার শব্দে আকাশ গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো রিসেপশনিস্ট দাঁড়িয়ে আছে দরজার বাইরে। রিসেপশনিস্ট হাস উজ্জ্বল মুখ করে বলতে শুরু করেন, স্যার আপনাদের জন্য ডিনার রেডি। আরে আমি এখনই রিসেপশনে কল করতেই যাচ্ছিলাম, আর আপনি এসে গেলেন। স্যার আপনাদের রাতের খাবার এখানে, রুম না রাতের খাবার, উপরে ছাদে সমস্ত আয়োজন করা হয়েছে, আপনারা চলে আসুন। ঠিক আছে আখি, চলো ডিনার করে আসি। চলুন। আকাশের আখি ছাদে ডিনার করার জন্য বেরিয়ে আসলো রুম থেকে। তারপর ছাদের দিকে দুজনে পা বাড়াতেই ওদের সামনে এসে পড়ল সোনিয়া। আরে আপনারা কি ডিনার করতে যাচ্ছেন? আখির মেজাজ ঠিকঠাক ছিল, কিন্তু সোনিয়ার সাথে দেখা হবার আগে কিন্তু এখন তার মাথায় আগুন জ্বলছে ওকে সামনে দেখে। আমরা ডিনারে যাচ্ছি। আপনি কি ও ডিনারে যাচ্ছেন?
হ্যাঁ, আসলে আমার বন্ধুরা সব চলে গিয়েছে। আমি এই শেষে যাচ্ছি। আপনারা কিও হ্যাঁ, আমরাও যাচ্ছি। চলুন না, তবে একসাথেই যাই। চলুন। এরকম গায়ে পড়া ভাব দেখে আখির শিরা উপশিরারা রেগে চলছে, কিন্তু উপায় না পেয়ে হাসি মুখে সোনিয়ার সাথে চলে গিয়েছে। একটা কথা আপনাকে বলবো আপু? জি, বলুন না। আপনার বন্ধুরা কি সবসময় আপনাকে ফেলে চলে যায় নাকি আপনি ফেলে চলে আসেন? হাসতে হাসতে কথাটা বলল আখি। তিনজন মিলে যাচ্ছে কথা বলতে বলতে ছাদের দিকে। ছাদে গিয়ে দেখলো আকাশে মনে হলো যে এটা কোনো ছাদ নয়, এটা একটা স্বর্গ। খুব সুন্দর করে ডেকোরেশন করা ছাদটা, চারিদিকে শুধু ক্যান্ডেল জ্বলছে। ক্যান্ডেলের উপরে একটা ছোট ছোট কাচের ফ্রেম, গোল টেবিল, চারিদিকে সাদা কাপড়ে মোড়ানো চেয়ার, আর টেবিলের উপর রয়েছে 3টি করে ক্যান্ডেল জ্বলছে। অপরূপ সাজানো এই ছাদটিতে কিছু কিছু কাপড় বসে ডিনার করছে। সোনিয়া সরু সরু চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, চলুন বসি। প্রত্যেক টেবিলে 2টি করে চেয়ার রাখা। আকাশ ভাবছে সোনিয়াকে কি করে না করি, তাই বিরক্তি কণ্ঠে আকাশে বলল, হ্যাঁ চলুন। আখি আর সহ্য করে থাকতে না পেরে সোনিয়াকে বলল, ওই দেখুন আপু, আপনাকে কে ডাকছে হাত নাড়িয়ে। কই? তারপর সোনিয়া ওইদিকে দেখতে চলে গেল যে কে ডাকছে। এই সুযোগে আখি আকাশকে ধাক্কা মেরে চেয়ারে বসিয়ে দিল আর নিচেও বসে পড়ল। আখি একটা ডেবিল হাসি দিয়ে মনে মনে বলতে শুরু করলো, শয়তানি, আমাদের সাথে ডিনার করার খুব শখ, তাই না? এইখানে তো দুটোই সিট, উনি যদি বসেন ওনার জন্য আলাদা সিটের ব্যবস্থা করতে হবে। এই আপনি চুপ করুন তো, এইটা শুধুমাত্র কাপল সিট, এখানে আমরা 2 জন বসবো। উনি আমাদের সাথে বসে কি করবেন? এমন ভাব করছো যেন ছেলে জীবনে দেখেনি। আরোহী আপু। সোনিয়া ওই দিক থেকে ঘুরে এলো, কিন্তু কাউকেই সেখানে দেখতে পেল না। তাই সে আবারও চলে গেল আকাশদের টেবিলের কাছে। আপু, আপনি তো বললেন আমাকে কে হাত নাড়িয়ে ডেকেছে, কিন্তু আমি গিয়ে তো কাউকেই দেখতে পেলাম না। ওফো, তাহলে বোধহয় আপনাকে না, ওই যে আপুটাকে দেখতে পাচ্ছেন, হয়তো ওই আপুকে ডাকছিল। আমি কোথায় বসবো বলুন তো? দাঁড়ান, আমি আরেকটা সিটের ব্যবস্থা করছি। আকাশ যাই না কথাটা বলে ওয়েটারকে ডাকার জন্য উঠতে যাবে, আখি এক লাথি মেরে দিল টেবিলের তলা থেকে আকাশের পায়ে। আসলে সোনিয়া, এটা তো কাপল সিট, এতে মনে হয় এক্সট্রা সিট হবে না। কোনো ব্যাপার না, আমি বন্ধুদের সাথে গিয়ে বসছি। কথাটা বলেই মুখ ঘুরিয়ে চলে গেল সোজা সামনের দিকে একটা টেবিলের সামনে, যেখানে আগে থেকে একটা ছেলে বসেছিল। ছেলেটি তাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, কি রে দোস্ত, কিছু কাজ হলো? না, অনেক চেষ্টা করলাম কিন্তু পটাতে পারলাম না ওই ছেলেকে ওর ওয়াইফের জন্য। যাই বলিস, ওর ওয়াইফ কেউ দেখতে কিন্তু জোস। কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবার দিয়ে গেল আকাশ আর আখিকে। দুজনে হালকা কিছু কথা বলতে বলতে খাবারটা শেষ করলো। তারপর নিজেদের রুমের দিকে তারা রওনা হলো। রুমে যাবার পর সোনিয়া এসে আর একটু বিরক্ত করলো না, সেটা দেখে আখি খুবই খুশি। আখি রুমে যাও, আমি রিসেপশন থেকে আসছি। কিন্তু কেন? তুমি যাও না, আমি এসে বলছি। ঠিক আছে। আখিও রুমে চলে গেল। রুমে গিয়ে বসে আখি তার আম্মুকে কল করে কথা বলতে শুরু করলো। আকাশ এইদিকে রিসেপশনে এসে রিসেপশনিস্টকে বলতে শুরু করে, স্যার একটা রুম খালি হয়েছে, আজকে সকালে 2 মেম্বার চলে গিয়েছে। তোমাদের এখন কজন স্টাফ ফাঁকা আছে? এখন স্যার 5 জন ফাঁকা আছে, কিন্তু স্যার আপনি যদি বলেন আরও স্টাফদের আমি নিজের কাজ ফেলে আসতে বলবো। না না, লাগবে না। শুনুন, এখন বাজে রাত 9টা, ঠিক রাত 11:30টার মধ্যে রুমটা সুন্দর করে ক্যান্ডেল আর গোলাপে পাপড়ি দিয়ে সুন্দর করে সাজাবেন, আর চারিদিকে রঙিন লাইট দিবেন, যেন কোনো কিছুই কমতি না থাকে, সব কিছু যেন পারফেক্ট থাকে। স্যার কোনো কিছুই কমতি আপনাদের হবে না, সব কিছু সুন্দরভাবে থাকবে। আপনি আপনার প্রিয়তমাকে রিং দিয়ে প্রপোজ করবেন, রুমটা এত সুন্দর করে ডেকোরেশন করবে আমাদের স্টাফরা, আপনি ভাবতেও পারবেন না। নিশ্চিন্তে থাকুন স্যার। কথাটা শুনে আকাশ খুশি হয়ে চলে গেল রুমের উদ্দেশ্যে। গিয়ে দেখলো আখি আগে থেকে ঘুমিয়ে পড়েছে। আখির বুকে ফোন। আকাশ বসলো, আখির মুখের পর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। ঘুমন্ত অবস্থায় আখিকে কি স্নিগ্ধই না লাগছে। আখির দিকে তাকিয়ে দেখতে দেখতে আকাশ আখির হাতটা ধরে চুমে খেলো একটা। তারপর ঘর থেকে বেরিয়ে গেল নিঃসন্দেহে। যখন 10:35 হলো, আখির ঘুম ভেঙে গেল। বিছানায় বসে আখি চিন্তিত কণ্ঠে বলল, আকাশ এখনো এলো না, কোথায় গেল? বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো আখি, কিন্তু আকাশ এলো না। যখন 11:23 আখি আর না থাকতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল রিসেপশনে। গিয়ে ওনাকে জিজ্ঞেস করলো, বলছি একটু আগে আকাশবাবু এসেছিলেন কি? হ্যাঁ ম্যাম। আসলে উনি এখনো রুমে আসেননি। ম্যাম আপনি 3তলা ফ্ল্যাটের 256 রুমে যান তো, পেয়ে যেতে পারেন। কিছুক্ষণ আগে আকাশ স্যারকে
ওই রুমে যেতে দেখলাম। ঠিক আছে, আমি দেখছি। আঁকি একটু চিন্তিত হয়ে থার্ড ফ্লোরের উদ্দেশ্যে পা বাড়ল। 11:55 অবশেষে আঁকি থার্ড ফ্লোরে 256 রুমের দরজার সামনে দাঁড়িয়ে। আঁকি মনের মধ্যে কিছুটা সংকোচ বোধ নিয়ে দরজা খুলতে আঁকি চমকে গেল। সামনে আকাশ দাঁড়িয়ে নেশা নেশা চোখে তাকিয়ে আছে আঁকির দিকে। পুরো রুম তার দিকে। আঁকি ভালো করে খেয়াল করে দেখলো রুমটা শুধু গোলাপের পাপড়ি চারিদিকে ছড়িয়ে রয়েছে। রুমের সব জায়গায় রঙিন লাইট জ্বলছে এবং মাঝখানে একটা ছোট্ট চাদর মোড়ানো টেবিল। সেখানে জ্বলছে 6টা ক্যান্ডেল আর চারিদিকের কোণে 6টা টেবিল, ওতেও রয়েছে 4টা ক্যান্ডেল। রুমটা কোনো স্বর্গীয় থেকে কম লাগছে না তার কাছে। তারপর আচমকায় আকাশ আঁকিকে হাত ধরে রুমের মধ্যে এনে টেনে নিল। তারপর হাত উগিয়ে বসলো আকাশ। তারপর বলতে শুরু করে, আমার জীবনে তুমি দেখা সেরা মেয়ে আঁকি। আমি অনেক রাগী, কোথায় কোথায় আমার রাগ বেড়ে যায়, কিন্তু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সমস্ত রাগ গলিয়ে দিলে জলের মতো। তোমাকে আমি ভালোবাসি। তোমার এই রাগী অফিস স্যারকে তুমি আজ পাগল করে দিলে তোমার প্রেমে। থাকতে পারলাম না আমি আর। তুমি আমাকে তোমার অধিকার দেবে তোমার এই রাগী অফিস স্যার, তাকে তোমার প্রাপ্ত ভালোবাসা। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরল আঁকি। আকাশও জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আঁকি ছেড়ে দিল আঁকির চোখে পানি। পানিটা দুঃখের নয়, সুখের। তারপর আকাশের হাতে থাকা রিংটা খুব যত্ন করে আঁকির আঙ্গুলে পরিয়ে দিল আকাশ। আঁকি উঠে দাঁড়ালো। আকাশও এবার উঠে দাঁড়ালো। আঁকির কপালে চুমু খেয়ে দরজাটা ভালো করে লক করে দিয়ে এলো। তারপর আঁকির কাছে এসে আকাশ আঁকিকে কোলে তুলে নিল। আঁকিকে বিছানায় শুয়ে আকাশ আঁকির ঠোঁটে কিস করলো, তারপর কপালে কিস করলো। আঁকিও আকাশকে জড়িয়ে ধরলো। তারপর দুজনে সুখের সাগরে ভাসতে শুরু করলো।